মাই নেম ইজ সামিয়া সিদ্দিকী এবং পূর্বের দুই ভিডিওতে আমি আমার প্রথম ভিডিওতে আমি বলেছিলাম আমার অ্যাডমিশনে কোথায় কি র্যাঙ্ক এসেছিল। সেকেন্ড ভিডিওতে আমি বলেছিলাম স্কুল টু কলেজ লাইফ শিফট অ্যান্ড আমার কলেজ লাইফে কিরকম হয়ে কাটে। তো আমি আমার অ্যাডমিশনের শুরুটা আমি এখন ব্যাখ্যা করব। অ্যান্ড আমার কাছে একজন প্রশ্ন ছিল আমার ছোট ভাই যে হ্যাঁ আমার তো 12 ঘন্টা আমি টার্গেট করি, মানে 26 ওয়েবার, সরি 25। সো ও 12 ঘন্টা হয় না। দেখো আমি যে বলছি না যে এই 12 ঘন্টা আমার 12 ঘন্টা হতো না, তোমার মনে রাখতে হবে যে 12 ঘন্টার মধ্যে তোমার হচ্ছে আমার সবসময় টার্গেট রাখবে 100%। তো ওর মধ্যে থেকে তোমার যেন তাহলে হবে 70%, এবং এই 70% হলে তুমি ট্রাস্ট মি তোমার প্রিপারেশন কমপ্লিট। তোমার মনে রাখতে হবে আমার টেস্ট পেপার 2 মাস ছিল। তো আমার 2 মাসের মধ্যে আমি 1 মাস সম্পূর্ণ হচ্ছে তোমার ওই যে এসিএস এর রিভিশনের জন্য ইউজ করেছিলাম। So, প্রত্যেকদিন দেখা যেত একটা করে অধ্যায় তোমার ক্লাস করে শেষ করতাম। তো ক্লাসে পুরো 12 ঘন্টা থেকে 8 ঘন্টা চলে যেত, রাইট? সো ওরকম ভাবে করতাম। এবং অনেকে বলে ভাইয়া বোরিং লাগে একটা অধ্যায় একটা সাবজেক্ট করলে। এর জন্যই আমি 12 ঘন্টা এই থ্রি থ্রি করে একদম আলাদা আলাদা করে নিয়েছি, থ্রি থ্রি মাসের আলাদা আলাদা করে নিয়েছিলাম, যাতে মানে যে কোনো একটা সাবজেক্টে বোরিং লাগলে সমস্যা। এবং আমি এটাও করতাম যে একদম লাস্টের দিকে এসে যখন আমার হয়েছে কি প্রথম 1 মান্থ আমি হচ্ছে ভিডিওর দিকে আমি হচ্ছে ফোকাস করেছিলাম। তো পরে ভিডিও থেকে ফোকাস করার পর আমি হচ্ছে যখন লাস্ট 1 মাস ছিল, এবং ভিডিওর মধ্যে আমি যে বলেছি আগে যে মডার্ন ফিজিক্স, তারপর তোমার হচ্ছে আমার ম্যাথ হয়েছে, স্মৃতিবিদ্যা, গতিবিদ্যা, এগুলো তো আমার হয় নাই। সো ওখানে টেকনিক্যালি ধরতে পারো আমার 70% টু 80% হয়েছিল ওখানের ক্ষেত্রে। দেন আমি যখন তখন আমি জানতাম যে এখন যদি আমার নিজের রিভিশন না শুরু করি তাহলে হবে না। তো বাকি শেষ 1 মাস আমি করতাম কি তোমার হচ্ছে এই 3 ঘন্টার মধ্যে তোমার হচ্ছে আমার যত কোশ্চেন বোর্ড কোশ্চেন সলভ আছে না, তোমার বোর্ড কোশ্চেন সলভ করতাম। বোর্ড কোশ্চেন তোমার যত আছে তোমার হচ্ছে একদম এমসিকিউ এন্ড সিকিউ তোমার সলভ করতাম। অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর সলভ 5 বছর সলভ করে ফেলতাম। সো অ্যারাউন্ড দেখা গিয়েছে যে 2023 থেকে 2019 চেষ্টা করতাম। আমার ক্ষেত্রে ছিল। তো তোমরা উভয় চেষ্টা করবে। সব না হইলেও অ্যাটলিস্ট দেখবা যে প্রতি অধ্যায়ে যেন 30টা করে আপনার তোমার হচ্ছে অ্যাটলিস্ট সিকিউ হয়, এবং হচ্ছে এমসিকিউ পারলে সবগুলো তুমি কমপ্লিট করো। বুঝছো? আর আর কিছু লাগে না। এবং যখন তোমার এই যে লাস্ট 1 মান্থ ছিল, মানে লাস্ট 1 মান্থ হচ্ছে তোমার আমি হচ্ছে এই যে এরকম তোমার সিকিউ প্র্যাকটিস করতাম। এন্ড এখানেও দেখা গেছে শেষে আমার এসে এখানেও 70% হয়েছিল। এখানেও তোমার হচ্ছে 70% হয়। তোমার হচ্ছে আমার কি বলে আমি মানে মডার্ন ফিজিক্স ওগুলো হয় না। এন্ড বাস্তবিক কারণ তোমার যদি আমার জানাই না হয় কোনো অধ্যায়, সেটা আমি প্রিপারেশন মানে রিভিশন করে। সো আমার এখনো মনে হচ্ছে আমি ফিজিক্স সেকেন্ডের দিন, সেকেন্ডের আগের রাতে আমি মডার্ন ফিজিক্স হচ্ছে তোমার একটা লাস্ট রিভিশন দিছিলাম, কারণ আমার মনে হয়েছে যে মডার্ন ফিজিক্স থেকে এমসিকিউ আসবে এন্ড সিকিউ আসবে কনফার্ম। এন্ড আসছে। এন্ড আমি সিকিউটা পেরেছিলাম, ভাগ্য, মানে আলহামদুলিল্লাহ। বাট এমসিকিউ একটা ভুল হয়েছে নাকি হয়েছে আমি না হয়েছে আমি বলতে পারি না, বাট মনে হয় হয়েছিল। তো এরকম অবস্থা ছিল আমার। তো এই জন্য বলছি যারা আমাকে যারা দেখবে এই ভিডিও ভবিষ্যতে তাদেরকে একটাই কথা যে তোমার 12 ঘন্টা পড়া লাগবে না। এর মাঝে আমি নামাজ যাইতাম, তোমার হচ্ছে বিভিন্ন যে ব্রেক টেক নিতাম। আর আমি একটা জিনিস মনে রাখবো যে মানুষের ফোকাস থাকে হচ্ছে মানে সাইন্টিফিক্যালি যেটা প্রুভেন সেটা হচ্ছে 40 মিনিটস। সো 40 মিনিট তোমার থাকা পর তোমার ফোকাস আউট অফ ফোকাস হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করতাম 30 টু 40 মিনিট বসে থাকতাম, পড়তাম, দেন 5 থেকে 10 মিনিট ব্রেক নিতাম, দেন আবার বসতাম। এরকম ছিল। এন্ড এটা ইট ওয়ার্কস, ট্রাস্ট মি ইট ওয়ার্কস। তো টেকনিক্যালি আমি যে তোমাকে 12 ঘন্টা রুটিন দিচ্ছি এর মধ্যে তোমার ব্রেকও ইনক্লুডেড। তারপর তোমার 12 ঘন্টা হবে না, মুড খারাপ লাগবে, প্লাস আরো অনেক বাসার সমস্যা হইতে পারে। এগুলো সহকারেই তোমার দিন আমি 12 ঘন্টা তোমাকে টার্গেট রাখতে বলছি। যদি তোমার দিনে 7 ঘন্টাও পড়া হয়, স্টিল ফার বেটার অফ তুমি অন্যদের থেকে, লিটারাল ট্রাস্ট মি। আমি তো বললাম যে আমার প্রথম বছর পড়া হয়নি। তো এভাবেই আমি মানে ইন্টারেক্ট ভালো করছে। অবশ্যই পিসিএম 96 কিন্তু তোমার মনে হতে পারে হ্যাঁ আমাদের সময় অ্যাভারেজ বেশি ছিল, কিন্তু বুয়েটে তোমার পিসিএম এর মানে লাস্ট কল করেছে 90, আর আমার ছিল 96। তো বুঝতে পারছি যে আমার প্রয়োজনের তুলনায় 6 মার্কস অ্যাভারেজে বেশি ছিল। তো বুঝতে পারছি যে আমি ভালোর দিকে ছিলাম। তো আমি হচ্ছে আমার কলেজ এভাবে শেষ হলো ইন্টার। তো হঠাৎ করে আল্লাহ রহমতে সব ঠিক হওয়ার পর পরে তার এক্সাম হবে না। তো অ্যাডমিশনের জন্য তোমার আমার
জয়েন করলাম অ্যাডমিশনের জন্য। অ্যাজ ইউজুয়াল অ্যাডমিশনের আমি আগেই অ্যাডমিশনের জন্য তোমার উদ্ভাসে ভর্তি হয়েছি, ইভেন ইন্টারের আগে। তখন হচ্ছে আমি উদ্ভাসে যখন ভর্তি হই, উদ্ভাসে তোমার হচ্ছে ফার্ম গেট সাথে ভর্তি। উদ্ভাস ফার্ম গেট সাথে আমি আহ, এই কারণে ভর্তি হই, বিকজ ফার্ম গেট আর মতিঝিল আর সায়েন্স ল্যাব এই তিনটা হচ্ছে তোমার ওয়ান অফ দ্য বেস্ট ব্রাঞ্চেস ফর উদ্ভাস অফ উদ্ভাস আর বুঝছি। এন্ড সো আমার মনে হয়েছে যে আমি মিরপুরে থাকা সত্ত্বেও আমার জন্য মিরপুরের চেয়ে ওটা বেটার। এবং আসলে মিরপুরে আমার যেসব ফ্রেন্ডরা ভর্তি হয়েছিল ওদের মানে ঘিজিবিজি ছিল, হিন্দি ছিল, তারপরে এক্সাম হয়তো উৎকর্ষ। সেখানে আমাদের একমাত্র ফার্ম গেটে তোমাদের প্রতি উইকের যে এক্সাম হতো, তোমার এক্সাম হতে হচ্ছে তোমার তেজগাঁও কলেজ। তেজগাঁও কলেজ হতো, মানে লিটারাল একটা কলেজ ভাড়া করা হতো আমাদের এক্সামের জন্য। এবং আসলে যেই পরিমাণ স্টুডেন্ট ছিল, কলেজ ভাড়া করা লাগতোই। সো ওরকম ছিল, এন্ড ভালো লাগতো, এসি ছিল, এনভায়রনমেন্ট ভালো ছিল। তো হয়েছে, এবং আমার অ্যারাউন্ড খরচ গিয়েছে 19,500। সো এত টাকা দিয়েছি, তারপর অবশ্যই প্রত্যেকটা ইউটিলাইজ করতে হবে। এখন তো যখন আমার গেল, আমি আমার আগে থেকে ভর্তি হওয়া ছিল ফার্ম গেটে। এন্ড ফার্ম গেট সায়েন্সের মধ্যে ছিল অনেক তাড়াতাড়ি মানে কমপ্লিট হয়ে যায়। So, তোমরা যদি ভর্তি হতে চাও উদ্ভাসে, তাহলে এইগুলো হবে। এবং আমি বলছি না উদ্ভাসে যাও, এসিএস এ যেতে পারো। এবং এই ক্ষেত্রে কেন বলছি যে আমি কিন্তু আবার এই উদ্ভাসে শুধু, এখানে আমি ইঞ্জিনিয়ারিং, কিন্তু তোমার হচ্ছে এসিএস এ আমি হচ্ছে আবার আলাদা করে তোমার হচ্ছে ভার্সিটি নিয়েছি। এখন বিষয় হচ্ছে ভার্সিটি এর জন্য নিয়ে নি যে আমার পড়া লাগবে, বিকজ ইঞ্জিনিয়ারিং পড়লে তোমার ভার্সিটি হয়ে যায় লিটার। ট্রাস্ট মি। এন্ড উদ্ভাসের সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস আমি যেটা বলবো, সেটা হচ্ছে তোমার হচ্ছে ওদের প্রশ্ন ব্যাংক। ওদের মানে কোশ্চেন ব্যাংকটা এত বেস্ট, মানে হ্যান্ডস আউটেডলি, মানে আনডাউটেডলি হ্যান্ডস ডাউন মনে হচ্ছে। ওদের কোশ্চেন ব্যাংক মানে ট্রাস্ট মি, মানে কিছু করা উচিত। কি হলো? একটু বলেন। তো কোশ্চেন ব্যাংক ইভেন তোমার হচ্ছে এসিএস এর যে তোমার আহ স্যার, কেমিস্ট্রি সঞ্জয় স্যার ইভেন সে নিজেও মানে প্রশংসা করছে যে ওদেরটা অনেক গুছানো। Because আসলে একটা মানুষ যখন একটা বইয়ের উপর মানে এতগুলা মানুষ এত মানে তোমার ওয়েল এস্টাবলিশ পিপল কাজ করে, এত বছর ধরে কাজ করে, অবশ্যই ওদেরটা পারফেক্ট হবে। অন্য এসিএস এর তো বা শিখো ওদের তো এই সুযোগটা ছিল না। আমি বারবার বলেছি শিখোর আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল না, এই কারণে না যে হ্যাঁ অবশ্যই যে টিচার প্যানেল আমার পছন্দ হয়নি, অথবা ক্লাস মানে ওরা ওদেরও দোষ নাই, যে কারণ টিম ওর মধ্যে তোমার শিখো চেয়েছিল, ওরা যে জিনিসটা আনতে চেয়েছিল যে ওরা হচ্ছে অনলাইন এক্সাম সৃষ্টি করতে চেয়েছিল, যে এই ব্যবস্থাটা ওই টাইমে আর কেউ দিচ্ছিল না। সো ওই জিনিসটার উপর ওরা ফোকাস হচ্ছে, বাট ওইটার কারণে ওরা ক্লাস মিনিমাইজ করে দিচ্ছে। দ্যাটস ওয়াই ওটা রিভিশন হয় না। বাট এসিএস এই কাজটা ভালো করেছে, যে আমাদের মতো স্টুডেন্ট যারা হচ্ছে রিভিশনের উপর খুব ফোকাস করে, ওদের একদম প্রপার রিভিশন কমপ্লিট করেছে, একদম তোমার ইন ডিটেল। তো এই কারণে আমি সবাইকে এসিএস এর রিভিশন ব্যাচ রেকমেন্ড করবো। তো এসিএস ভার্সিটি আমি নিয়েছিলাম এই কারণে যে আমি আগেই বলছিলাম ফ্রি ওই যে টেলিগ্রাম ক্লাস করেছিলাম এসিএস এর তোমার রিভিশন। তো আমার খারাপ লাগছে যে আমি তো মানে নিজের গায়ে বলতে লাগছে আমি এরকম ফ্রি মানে এটা কি চুরি না তোমার হচ্ছে মানে তুমি কারো পিছে তুমি তার যে জিনিস ব্যবহার করছো তার অনুমতি ছাড়া। দ্যাটস ওয়াই আমি এর পিছে তোমার হচ্ছে অ্যারাউন্ড 5,000 খরচ করি। Cause আমার মনে হয়েছে যে দে ডিজার্ভ ইট, কজ আমার ইন্টারের মানে এত মানে বেসিক ঠিক করার জন্য ওরাই সব অনেক বড় ভূমিকা আছে। দ্যাটস আমি ইউজ করি। এবং আমি পুরা 6 মাসে আমি ভার্সিটি আমি just ওই প্রথম দিন ঢুকছিলাম, এবং আমার কাছে ভালো লাগে নাই ওদের মানে ওয়েবসাইটটা। ওদের ফেসবুকে আমি তখন ফেসবুক আমার ওই টাইমে অ্যাডমিশনের আগে আমার ইন্টারের সবকিছু অন ছিল, বাট অ্যাডমিশনে আমার এফবি, তারপর হচ্ছে তোমার ইনস্টা, এগুলো সব অফ ছিল। জাস্ট আমার মানে মেসেঞ্জার আর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমার অন ছিল। সো বুঝতেই পারছো যে মানে আমি কিসের উপর ফোকাস করছিলাম। তো আমি রিটেলার পরে মানে এসিএস এ কোনো ক্লাস করা হয়নি। তো আমার
এবং আমার মনে আছে আমাদের যে স্যার পড়াতেন উনি লেজেন্ডারি, উনি হচ্ছে তোমার কুয়েট ট্রিপলির ছিলেন। কিন্তু ওনার ওনার সাথে আমার মিলবে না, কারণ আমি কিন্তু বুয়েটে 1600 র্যাঙ্কিং এসেছি, তার মানে আমার আসেনি ওয়েটে। বাট ওনার বুয়েটে এসেছিল, ওনার বুয়েটে তোমার অ্যারাউন্ড সে বলেছিল 600 কত জানি এসেছিল। সো মানে একটা অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিলাম যে অ্যারাউন্ড 600। সো তার মানে তার ওই টাইমে সিভিল আসতো। এখন তো বুয়েট 600 আসে তোমার সিএসসি ট্রিপলি এসে, ইভেন মেকানিক্যাল। তো ওই টাইমে সিএসসি আসতো, সে 2013 ব্যাচ। সো ওই হিসেবে মানে সে সিভিল ছেড়ে সে সাবজেক্ট প্যাশন, এবং সবাইকে বলি যে সাবজেক্ট ম্যাটার্স। দেখো বিষয় হচ্ছে আমি সাবজেক্ট ম্যাটার্স আবার নাও ম্যাটার্স মানে জিনিসটা ফুলি তোমার উপর ডিপেন্ড করবে, এবং ওই ব্যাখ্যাটা আমি পরে দিব। সো ওই হিসেবে উনি চেয়েছিল যে উনি ট্রিপলি পড়বে, এবং ওনার প্ল্যানিংই ছিল যে ট্রিপলি পরে বিদেশে যাবে, ওভাবে ওখানে ওই জব সেক্টরে কাজ করবে। সো ওনার জন্য এটা ছিল। এবং একটা কুয়েটের ট্রিপলি অনেক স্বনামধন্য পুরো দেশে, বুয়েটের পর কুয়েটের ট্রিপলি ওয়ান অফ দ্য টপ লেভেল সাবজেক্ট ইন বাংলাদেশ। তো এই হিসেবে কুয়েট ট্রিপলি অনেক সুনাম ছিল। সো এরকম স্যার উনি হচ্ছে আহ, তোমার সো স্যার হচ্ছে তোমার আমাদের স্যার স্যারের কাছে পড়তাম তোমার কোচিং এ, সরি কোচিং না মানে আমাদের বাসায় পড়াইতে আসতো, ব্যাচ তিনজনকে পড়াতে আসতো। সো আমরা তিন বন্ধু পড়তাম, এবং আমি বলতাম যে কলেজে প্রচুর টাইম ওয়েস্ট করছি। অ্যান্ড এই টাইম ওয়েস্ট করার কারণে স্যার আমাদেরকে সঠিক পড়াইতে পারেনি, এই কারণেই স্যার আমাদের সিলেবাস শেষ করতে পারেনি। আমার স্যারকে কোনো ব্লেমই দিচ্ছি না, আমরা তিনজনে কেউই দেই। স্যার অনেক সুন্দর যা পড়াইতে পারছে, অনেক সুন্দর করে পড়াইছিল। সো আমরা হচ্ছে এই ইন্টারের পর তার সাথে দেখা করেছিলাম যে কি প্ল্যান নেওয়া যায়। তো স্যারের কাছে অনেকে আমাদের কথা ছিল যে আমরা কি অ্যাডমিশনও তার কাছে করবো নাকি। বাট ওই টাইমে আমার মনে হয়েছে যে আমি নিজের উপর নিজের পড়ালেখায় ফোকাস করা উচিত রাদার দেন এত দৌড়াদৌড়ি করা। অ্যান্ড ট্রাস্ট মি, ইট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন আই কুড এভার টেক নিজে নিজে, কারণ আমি কখনো নিজের ডিসিশন নেই না, সবাই যা বলে তাই করি। তো আমি হচ্ছে আমরা তিন বন্ধু ছিলাম, আমরা তিনজনই হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য জয়েন হয়েছিলাম। অ্যান্ড মজার বিষয় এর মধ্যে থেকে মাত্র দুইজন ছিলাম, একজন ডিটেল ভর্তি হয়েছে 19,500 টাকা দিয়ে, তারপর তোমার ইন্টারের পর মেডিকেলে শিফট হয়েছে। মানে জাস্ট ওর নিজের জন্য, মানে ওর ফ্যামিলির জন্য, আঙ্কেল আন্টি দুজনেই ডাক্তার। তো সো মানে এরকম হয়, এবং তখন তো আর ওর তো আর এমনিতে স্যারের কোনো প্রয়োজন হয়নি, কারণ মেডিকেল শিফট হয়ে গেছে। তো আমাদের অপশন ছিল আমরা দুজন পড়বো নাকি, and আমার ইচ্ছা ছিল না, আমি আগেই বললাম। তো পরে একজন হচ্ছে স্যারের কাছে পড়তো, এন্ড ওই টাইমে স্যার বলেছিল তোমাদের টার্গেট কি। তখন হ্যাঁ, স্যার তো সবসময় বলতো যে, তোমার যে অবস্থা পড়ালেখা, তোমার তো মনে হয় কোথাও চান্স পাবে, ন্যাশনালও পাবা না, দেখো। তা আমি স্যারকে প্রথম দিনই বলছিলাম যে স্যার আমার টার্গেট হচ্ছে জিএসটি। স্যার বলছে এই যে ওনাদের দুজনে বলে এই দেখো ওর রিয়েলিস্টিক এক্সপেকটেশন, ও কোথায় চান্স পাবে ওরকম রিয়েলিস্টিক্যালি ও ভাবছে। বুঝছো, তোমরা তো কি বুয়েট মেডিকেল ডিএমসি ভাবতেছো, কারণ ওরা বুয়েট আর ডিএমসি বলছে। হ্যাঁ, পরে আবার স্যার বলে না, জিএসটি, বাট তোমার স্বপ্ন উঁচু রাখো, স্বপ্ন নিচে রাখলে তো তুমি আরো আরো নিচে পাবো। তো হ্যাঁ, স্যারের কথা ঠিক ছিল যে হ্যাঁ চেষ্টা করতাম, বাট স্টিল আমি সবসময় একটা মানে নিজেকে ছোট করেই দেখি। তো আমি আহ, তাও ভেবেছিলাম যে আমার যদি কোনোভাবে কুয়েটে তোমার হচ্ছে কেমিক্যাল অথবা মানে তোমার হচ্ছে শাস্ত্রের কোনো একটা সাবজেক্ট বা কোনোভাবে জাস্ট পাওয়া যায়, অথবা ঢাকা ইউনিভার্সিটি ভাবেও নেই, বা ঢাকা ইউনিভার্সিটি আসলেও যদি ধরো লাস্টের কোনো পিওর সাবজেক্ট আসে পড়ে, তাও আমি মানে হ্যাপি ছিলাম। সো ওইরকম মেন্টালিটি নিয়ে ঢুকলাম। স্যারের সাথে আর কন্টিনিউ করি নাই, ইঞ্জিনিয়ারিং গেলাম। আমার এক বন্ধু মানে মেডিকেলে চলে গেল। আবার ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার পর ফার্স্ট উইকের পরে আমার হচ্ছে তোমার ফার্স্ট উইকের এক্সামের পর আমাকে তুখরে ডাক। অ্যান্ড আমি হচ্ছে বলি না কাউকে, বিকজ আমি অনেক সুনাম শুনছিলাম সবাইকে যে তুখর এরকম এই সেই। আমি কখন ভাবিও না যে আমার তুখর আসবে, because আমি বলছিলাম সবসময় আমি নিজেকে ছোট করে দেখি। তো পরে হচ্ছে তুখরে ডাকি ফার্স্ট উইকে, এবং শুধুমাত্র তোমার মতিঝিল এবং ফার্মগেট ব্রাঞ্চেই তোমার হচ্ছে ফার্স্ট উইকের পরে তুখর খুলে, এবং অন্যগুলাতে তারপরের উইক থেকে তুখর খুলে। তো বুঝতে পারছি কত কি পরিমাণ কম্পিটিশনের মধ্যে আমি তুখর ক্র্যাক করেছিলাম। ফার্স্ট উইকে শুধুমাত্র দুইটা দুইটা তুখর থাকে, পরের উইক থেকে মতিঝিল আর ফার্ম গেট সায়েন্স ল্যাবে মানে চারটা করে তোমার তুখর সৃষ্টি হয়।
তো আমি প্রথমবার টপ টু এর মধ্যে ক্র্যাক করে ফেলেছিলাম, বুঝতে পারছো? So, আমার রেজাল্ট ওরকম ছিল, মানে টপ টপ 1000-এর মধ্যে র্যাঙ্কিং, মানে ইন হোল উদ্ভাস। আর তোমার তোমার হচ্ছে ফার্ম গেটের মধ্যে তো টপ 100 মধ্যে র্যাঙ্কিং। তো এইভাবে আমার হচ্ছে মানে রেজাল্টের গ্রাফ এরকম যাচ্ছিল, একদম হাই লেভেল যাচ্ছিল। থার্ড থার্ড উইক না, থার্ড উইক বা ফোর্থ উইকে এসে আমার মার্ক ওঠে, উইচ ইজ হাইয়েস্ট, সেটা হচ্ছে 171। 171 উঠে আমার উদ্ভাস, আহ, সম্পূর্ণ উদ্ভাসের র্যাঙ্কিং আছে সামথিং 300 সামথিং। আর হচ্ছে তোমার ফার্ম গেটে আসে হচ্ছে 55 সামথিং। তো বুঝতে পারতেছো যে আমার মানে কিরকম মানে কনফিডেন্স বুস্ট আসছিল, যে আরে আমি তো পারি সব। হ্যাঁ, and এই কনফিডেন্স থাপাক করে আমাকে নামান দিছিল কয়েকদিনের মধ্যে। কারণ কোশ্চেন প্রথম দিকে ইজি আসছিল, স্যাররা কেন জানি ইজি করছিল, এন্ড আমি টুক করে একদম সেটেল হয়ে গেছিলাম। এন্ড ফান ফ্যাক্ট, আমি হচ্ছে এক, দুই, তিন, চারটে টুক করেই চান্স পেয়েছি, করেছি তিনটাতে। Because আমার প্রথম দিকে সেকেন্ড টুকরে আসছিল, দেন ফার্স্ট টুকর, দেন ড্রপ ডাউন হয়ে সেকেন্ড টুকর, তারপর ড্রপ ডাউন হয়ে থার্ড টুকর, দেন ওই যে ড্রপ খাচ্ছিল না, তারপর এই যে এখান থেকে একদম ড্রপ খাওয়া শুরু করছে। সো ড্রপ খাইতে খেতে একদিন দেখি আমি মানে কল দিছে এই রুমে, তখন আমি বুঝতে পারছি যে ফোর্থ টুকর। আমি যাই দেখি যে ফোর্থ টুকর, তো আমার মনে হয়েছে যে না, আমি ফোর্থ টুকরে পড়বো না। আমার তো আমি থার্ড টুকরে যাই বসেছিলাম ক্লাস, এবং পরে আর কিছু তাকানো লাগেনি, আমি আসলে থার্ড টুকরেরই ক্যাটাগরির মধ্যে পড়ি। আমি থার্ড টুকর আমাকে সবচেয়ে ভালো লাগছে, ফার্স্ট এবং সেকেন্ড টুকরে অধিকাংশ ইগোইস্টিক পিপল, মানে এরা রেজাল্টও ভালো করে এবং এদের এত ইগো। মানে আমি যখন ক্লাস করতাম আমার খুব খারাপ লাগতো যে একটা ছেলে ভুল হইতেই পারে, মানে তোমার হচ্ছে, আমরা তো জানি রুট, রুটকে তো তোমার হচ্ছে আরেকভাবে প্রকাশ করা হচ্ছে হাফ, রাইট? সো বলতেই পারে, রাইট? তো মানে একটা ছেলে বুঝে নেই স্যার হচ্ছে হাফকে পরের মানে প্রথম লাইনে রুট ছিল, পরের লাইনে হাফ বানাতেছে। এন্ড এটা বুঝে নেই স্যার। স্যারকে জিজ্ঞেস, স্যার এটা কি হলো? তখন একটা ছেলে বলে যে আপনি কি নতুন আসছেন, আপনি কি মানে ইন্টার, তুমি কি এইচএসসি 25 এরকম। সো এরকম পোলাপাইন ছিল, তো আমার নিজেরই খারাপ লাগছে। কিন্তু আমি দেখলাম যে থার্ড টুকুন আমার আসলে ছেলে পেলে একদম আমার মতো ভালো, হাম্বেল। মানে এরা মানে এদের মধ্যে বেশি এক্সপেকটেশন নাই, আবার লো এক্সপেকটেশনও না। পড়ালেখা মানে অ্যাভারেজলি করে, এন্ড মানে মানে টপ লেভেল অ্যাভারেজ, কারণ টুকুর মানে তো খারাপ না অবশ্যই, সবাই তো আর টুকু ক্র্যাক করতে পারে না। তো ওইরকম। এবং আমি ওভাবেই লাস্ট পর্যন্ত তুখরে ক্লাস করছি, এবং আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তুখর ট্রাই করো। মানে হয় তুখরে চান্স পাওয়ার মতো রেজাল্ট আনো, কেন কি আমার ক্ষেত্রে কেন তুখর অনেক এফেক্টিভ ছিল, বিকজ আমি হচ্ছে টাইম ওয়েস্ট করতাম। এবং ইন্টার অ্যাডমিশনের পর, অ্যাডমিশনের সময় আমি হচ্ছে লিটার অ্যাডমিশনের সময় জাস্ট 3 থেকে 4 ঘন্টা করছি, মানে যেটা মহিজুল করছে পুরো ইন্টার লাইফ। বাট আমার হ্যাঁ আরেকটু পড়ানোর টাইম বাড়ানো উচিত ছিল, আমি যে একটা ভুল একটা এখনই বলে দিই, আমার উচিত ছিল এই পড়ার টাইমটা বাড়িয়ে অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা করা। বাট সেটা কেন আমি বলছি, তোমার মানে আমি অনেক অলস, আমার কোনো মানে, এবং আমি ওই টাইমে মানে আমার ফ্যামিলিগত ভাবে আমার নানা অসুস্থ হয়ে পড়ছিল, মানে তার স্ট্রোক করছিল। তো আমি আমার নানার সাথে থাকি, বাবা মা চাকরি করে। তো তুমি বুঝতেই পারছো যে আমার কি লেভেলে হরর কাজ করতেছিল ওই টাইমে। ঘুম থেকে উঠে দেখতেছি আমার নানা মানে কাছে মানে হঠাৎ করে স্ট্রোক করছে, and তাকে নিয়ে দৌড়াদৌড়ি করা, হসপিটালে যাওয়া। এটা হচ্ছে আমার অ্যারাউন্ড উদ্ভাসের 9th উইক, সো অ্যারাউন্ড ডিসেম্বরের শুরু বা নভেম্বর, মানে ঠিক বিউপির আগে আগে তোমার হচ্ছে জিনিসটা ঘটছে। আমার পুরো depressed। তারপরে আরো মাঝখানে একবার 15 দিনের জন্য সেই লেভেলে অসুস্থ ছিলাম যে আমি চোখ দিয়ে দেখতেই পাচ্ছিলাম না, মাথা ব্যথা, মনে হচ্ছিল মরে যাবো। তো অ্যাডমিশন টাইমে যত ধরনের অসুখ রোগ সব হয়েছিল, কেন যায় না। তো ওইগুলা কাটাচ্ছিলাম, তার মধ্যে এভাবে রেজাল্ট আনতেছিলাম, এবং তার মধ্যে আমি অলস। তো আমার ভালো লাগতো না। এবং আমি তোমাকে বলছি যে কেন তখন আমার কাছে বেটার লাগছে, কারণ তোমার নর্মাল ক্লাসে তোমার অ্যারাউন্ড 1 থেকে 2 আওয়ার দেয় এট মোস্ট, এবং জুরুম জুরুম দেয়, এত স্পিডে যায় যে তুমি কিচ্ছু বুঝবা না। তুখরে দেয় তোমার হচ্ছে 4 থেকে 6 ঘন্টা। হাইয়েস্ট ক্লাস হয়েছিল আই গেস 6 ঘন্টা, আর সেদিন 7:30টারও পরে 8টায় ছাড়ছিল জিম ভাই। তো তোমার এবং জিম ভাই একটা লেজেন্ডারি স্যার, আমার পছন্দের স্যার, কেমিস্ট্রি আমার অনেক ভালো পড়ায়। সো তুখরের বিষয়টা কি, তোমার একটা ব্রেক টাইম পাও, আস্তে ধীরে পড়ায়। বেশি টপিক পড়াইলো তুমি যে একটা ফ্রিডম পাও, আস্তে ধীরে পড়ার একটা যে ঠান্ডা মাথায় পড়া, এটা আসলে ভালো লাগে তোমার, মানে আস্তে ধীরে তোমার ব্রেন ডাইজেস্ট করে। তোমার 1-2 ঘন্টা যেটা পড়া, ওটা পড়ার মানে হয় না ওটা। আমি তোমার যদি তোমার তুখোর ক্র্যাক না হয়, তো আমি রিকমেন্ড করবো এই 1-2 এর এটা পড়ি না, এই 1-2 ঘন্টা হচ্ছে তুমি না পড়া বেটার, পাশে পড়া বেটার। এন্ড আমি অনেককে দেখেছি আমার ফ্রেন্ড যারা তুখোরে চান্স পেয়েও ক্লাস করে না, এবং আমার থেকে বেটার বা আমার মতো চান্স পাইছে বিভিন্ন জায়গায়। সো ওইটা করতে হবে যে তুমি তুখোরে চান্স পাও কিন্তু ক্লাস করো না, তোমার তাতে সমস্যা নেই।
তোমার এতে তো কোনো আপত্তি নেই, কিন্তু ওইদিকে থাকা ভালো। আমার ক্ষেত্রে কেমন কি, এই যে আমি টুকরোর মাঝখানে আমার এক ফ্রেন্ড ছিল, ও বলছে যে আমার লাস্ট টুকরোর সময় আমরা হচ্ছে ক্লাস করবো না, লাস্ট 2 উইক ক্লাস করি নাই, আমরা বসে বাসায় বসে করবো। প্রথম উইক সেই একদম জোশ ছিল, পড়ছে ওর সাথে। সেকেন্ড উইক থেকে আমার পুরো জোশ বাইরে হয়ে গেছে। মানে পরীক্ষা দিচ্ছিল না কিছু না তো, একটা মানে স্পিড থাকে না। তোমার হচ্ছে ওই কোচিং করলে, ক্লাস করলে, পরীক্ষা দিলে একটা ধাক্কা থাকে, ওই ধাক্কাটার জন্যই তোমার এত টাকা নষ্ট করো। আলটিমেটলি উদ্ভাসের ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি হচ্ছে যে ওদের এক্সাম সিস্টেম। তোমার অনলাইনেও এক্সাম দেওয়া যেত, আমি অনলাইনেও এক্সাম দিতাম। শিখছে ওরা ভালোভাবে আরো বেটার করছে। তো ওইসব জিনিসের জন্য আমি মনে করি উদ্ভাসে অ্যাডমিশন সময় উদ্ভাসে ভর্তি হওয়া উচিত। তো ওদের এক্সামের কারণে এবং এনভায়রনমেন্টের কারণে ওরা যেভাবে পরীক্ষা দেওয়া হয়েছে, এবং ওই যে তেজগাঁও কলেজে প্রত্যেকটা মিলিয়ে ভালোই লাগতো। একটা মানে আমার লিটার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছিল যে কিভাবে অ্যাডমিশন এক্সামটা হবে। ভালো ভালো লাগছে। তো আমি রিকমেন্ড করবো তোমার ফার্ম গেট বা মতিঝিলে ক্লাস করো, পারলে এলাকা থেকে ফার্ম গেট অনেক ভালো একটা অপশন, এবং উদ্ভাস। তো আমার সেকেন্ড উইক একদম মানে মুড অফ হয়ে গেছিল। তারপর বিউপির এক্সাম দিলাম। 15 তারিখ ছিল ডিসেম্বরে। আসেনি, ফার্স্ট উইকে আসেনি, ফার্স্ট কলে আসেনি, সেকেন্ড থার্ড ফিফথ কলে আসছে। ফিফথ কলে অনেক পরে আসছে। তো আমি তখন মুড খারাপ হয়েছে যে বিউপিতে আসলাম না। ততদিনে আমার কিছু শেষ হয় নাই। আমার হচ্ছে সিলেবাস, তোমার ওই যে স্মৃতিবিদ্যা গতিবিদ্যা আমি পড়া শুরু করছি। এবং অ্যাডমিশনের সময় সবচেয়ে লাভজনক যে জিনিসটা ছিল, আমার একদম এই টাইমে এত 6টা মাস থাকে তো অ্যাডমিশন, তোমার লিটারাল তুমি বেসিক টু মানে মাস্টার পড়তে পারবা অ্যাডমিশন টাইম। দাদা, তোমার অনেকের মনে হয় যে ভাইয়া আমার তো ইন্টার খারাপ গেছে, আমি কিছু বাকি, আমার সব বাকি। অ্যাডমিশন টাইমে হচ্ছে তোমার আসল টাইম। এই টাইমে যদি তুমি একটা অ্যাভারেজ রেখে স্পিড ধরে রাখতে পারো এবং পড়তে পারো, তোমার বেসিক টু মাস্টার কমপ্লিট হবে। আমার কেমিস্ট্রি তুমি যা জিজ্ঞেস করবা সিলেবাসের মধ্যে, আমি তাই পারবো, এবং আউট অফ সিলেবাস আমি অনেক কিছু পারি। Because আমি উভয়ই পড়ছিলাম, এবং আমাদের বুয়েট এবং চুয়েটে তোমার আউট অফ সিলেবাস আসছিল। তোমার হচ্ছে প্যারাসিটামল গঠন, প্যারাসিটামল তোমার হচ্ছে কিভাবে গঠন করা যায় ফেনল থেকে, সেটা আসছিল, এবং আমাদের ফেনল সিলেবাসে ছিল না। বাট আমি স্টিল পড়ে রাখছি। এন্ড এটার জন্য একটা বিষয় কি, আমি হচ্ছে তোমার এসিএস এর ইঞ্জিনিয়ারিং ফ্রি, ওইটা আবার করছিলাম টেলিগ্রাম থেকে। কারণ আবার ওইটা তো আব্বুকে বলে বলা যায় না যে আব্বু ইঞ্জিনিয়ারিংটা ভর্তি করা যাবে, তো আব্বু খাবো না যে কি তুই 2 জায়গায় ইঞ্জিনিয়ারিং পড়তেছিস। এন্ড আমার তখন মনে হয়েছে যে আমি তো 5,000 টাকা দিছি, হয়তো আমি ওইটা পড়ি নাই, বাট এটা পড়তেছি তো আলটিমেটলি সভ্য। আমার এখন তখন আর গিল্টি ফিল হয় না। তো এসিএস এর যদি তোমাদের পসিবল হয়, আমি রিকমেন্ড করবো যে এসিএস এর ইঞ্জিনিয়ারিং অনেক ভালো। ইঞ্জিনিয়ারিং তোমার স্লাইডস গুলো, আমার অধিকাংশ আমরা যারা ব্যাচমেট, তারা যারা চান্স পাইছি, অধিকাংশই আমরা হচ্ছে এসিএস এর স্লাইডস গুলো আমরা পড়ছি, এবং অসাধারণ ওদের স্লাইড গুলো। তো ওটা দেখে পুরো একদম বেসিক কমপ্লিট করছি, কেমিস্ট্রি ফুল, ফিজিক্স একদম, আমার মডার্ন ফিজিক্স আমি এত পারফেক্টলি কমপ্লিট করছি। তোমার হচ্ছে মডার্ন ফিজিক্সে তোমার হচ্ছে আপেক্ষিক গতিজে, তোমার হচ্ছে যে জি লরেন্সের সূত্র থেকে তোমার যে লরেন্স ট্রান্সফরমেশনের মাধ্যমে যে সূত্রগুলো আসে, সেই তোমার হচ্ছে এক্স প্লাস ভিটি ওর আবার তোমার হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস ভিটি রুট ওভার 1 মাইনাস এরকম ছিল মানে সূত্র। তো এই সূত্রগুলা যে, এগুলা তো মনে থাকে না সচরাচর। তো এইসব সূত্র আমি একদম ছোট মুখস্থ করেছিলাম, কিভাবে আসছে, প্রমাণ টমান সব একদম মানে পারফেক্ট করে ফেলছিলাম। এবং এটা অনেকেই বলছে যে প্রয়োজনে, আসলে আমার অ্যাডমিশনে কোথাও আসেনি, বাট কাকতালীয় ভাবে, এবং মানে আল্লাহ জানে এর আগে কখনো হয় হয়তো না। বিকজ এমআইসি কোশ্চেন সবচেয়ে ইজি আসে প্রতি বছর, একদম পানি ভাত। মানে প্রতি বছর এমআইসি তে মানে কম্পিটিশনই হয়, তুমি যদি চান্স পাইতে চাও, তোমার 40টার মধ্যে 38টা 39টা পাওয়া লাগে, নাহলে চান্সই নেই। তো আমাদের বাড়ি হচ্ছে এই যে এই সূত্র দিয়ে তোমার এমআইসি কোশ্চেন অনেক ইজি আসতো, জাস্ট মানে ইম্পোর্ট, মানে তোমার জাস্ট মানগুলো ইনপুট করলেই হয়। কিন্তু ওইটাই তো কেউ পারতো না, কেউ পড়ে নাই, সিম্পল জিনিস কিন্তু কেউ পড়ে নাই। সো আমি ওইটা পারছিলাম, এবং আমার অ্যারাউন্ড হয়তো 37টা হয়েছিল, এবং আমার এই যে তোমার র্যাঙ্কিং আসলো 691। সো বুঝতে পারতেছো যে একটা ম্যাথ কত বড় ডিফারেন্স ক্রিয়েট করে। আমার এই একটা ম্যাথ যে পারে নাই, হয়তো বা সে আমার থেকে আরো 300 সিট পিছিয়ে গেছে। তো বুঝতে পারতেছো আই guess। তো সবকিছু পড়ার, এবং আমি যে আমার ভুলটা বলবো সেটা হচ্ছে আমি ম্যাথের উপর ফোকাস করিনি, এবং পরে অনেক সময় পেয়েছি। আমি প্রথমে রিয়ালাইজ করিনি যে আমি এত সময় থাকবে। আমি এই যে আস্তে ধীরে এই যে প্রথমে উদ্ভাসের রিভিশন কমপ্লিট করছি, দেন উদ্ভাস থেকে দেন আমি হচ্ছে এসিএস এ গিয়েছি। এসিএস এর ইঞ্জিনিয়ারিং সাইট গুলো কমপ্লিট করছি তোমার
ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, এগুলো সব একদম কমপ্লিট করছি। ওরা একটু বেশি দেয়, বিশদ দেয়, ওগুলো আমি নোট করছি। আমার তোমার যে কোশ্চেন ব্যাংকটা দেখাইতে পারতাম, মানে এত ঘিঞ্জি হয়ে আছে, আমি আমার লাইফে কখনো নোট করিনি। আমার বই সবসময় ক্লিন থাকে। আমার 9, 10 আবার ইন্টারের বইগুলো দেখলে তোমার মনে হয় যে একদম নতুন কেনা। বাট আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত মানে ঝিঝি ঝিঝি করে আমি নোট করছি, তো আমার মনে হয়েছে যে দিস ইজ দ্য প্লেস। তো কোশ্চেন ব্যাংকটা একদম মোটা এবং একটাই, ওইটা একটা নিয়ে ক্যারি করা যায়। তো আমি মনে হচ্ছে এখানে যদি আমি নোট করি এটা ওয়ার্থ ইট হবে। তো আমার একটু সব মানে যা কিছু এক্সট্রা ছিল সব নোট, লাগুক বা না লাগুক লিখা রাখি, একবার করে চোখ ভুলাবো। এবং ওইটাই, এই যে ফেনল টু প্যারাসিটামল আসছিল, আমি পাস করলাম চুয়েটে, র্যাঙ্কিং ভালো আসছে। রাইট। এবং আমি তো ম্যাথে দুর্বল ছিলাম, আবারও বলতেছি। তো তুমি চিন্তা করতে পারছো যে আমার কেমিস্ট্রি আর ফিজিক্স আমি কত ভালো করছি, যে আমার ম্যাথের দুর্বলতা চোখে পড়ে না। এবং আমি তো আগে বলেছিলাম হয়তো বা ফার্স্ট ভিডিওতে, যে আমি তোমার বুয়েটে 13টার মধ্যে 13টাই কেমিস্ট্রি দাগিয়েছিলাম, ফিজিক্সে 13টার মধ্যে 12টা দাগিয়েছি, ম্যাথ 14টার মধ্যে মনে হয় 6টা না 7টা দাগিয়েছি। তো বুঝতে পারছি যে কি পরিমাণ একটা গ্যাপ। স্টিল আমার র্যাঙ্কিং এরকম ছিল, প্লাস আমি অসুস্থ ছিলাম, সেটা আমি পরে বলবো। এবং ইভেন তোমার হচ্ছে চুয়েটের ক্ষেত্রেও, মানে দেখা যায় তো কুয়েটের ক্ষেত্রেও, ধরো কুয়েটে আমি হচ্ছে ফিজিক্সের 25টার মধ্যে 24টা এমসিকিউ দাগিয়েছিলাম। তোমার হচ্ছে কেমিস্ট্রির মধ্যে ভুল ছিল অনেক, এবং এটা একটা বড় ভুল ছিল আমার কেমিস্ট্রিতে। তোমার আমরা যখন উদ্ভাসে তোমার মক টেস্ট হচ্ছিল, তো আমার দেখলাম যে এই এমসিকিউ দেখা অনেক সময় থাকে, আধা ঘন্টা 30 মিনিট টু 40 মিনিট আমার মানে বসে থাকে। তাই থট যে আমি নর্মালি করতাম কি, যে আগে করে ধরে ধরে দাগায় ফেলতাম। তো এবার ভাবছি যে না, আমি হচ্ছে আগে কোশ্চেনে দাগাবো, তারপর হচ্ছে তোমার অ্যান্সারে দাগাবো। এন্ড ওভাবে আগাইলাম, প্লাস মনে হলো 30-40 মিনিট তো থাকবে। এবং আমি হচ্ছে প্রথমে দাগাই হচ্ছে তোমার ইংলিশ, মানে পিছ থেকে শুরু করি, আমার ইংলিশ খারাপ না। ইংলিশ, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, দেন ম্যাথ। তো আমি তোমার হচ্ছে আই গেস মানে বুঝতে পারছি যে মানে যেটা সবচেয়ে স্ট্রং ওভাবে ব্যাক করে আসছে, যাতে মুডটা ভালো থাকে। তুমি যদি আগেই কঠিনটা ধরো, তাহলে তোমার মুড খারাপ হয়ে যাবে। এবং এমনও হয়েছে মক টেস্টে উদ্বাসে, যে অনেক সময় দেখা গিয়েছে যে তোমার কেমিস্ট্রি কঠিন দিয়েছে, ইংলিশ কঠিন দিয়েছে, তখন আমি আবার বসে থাকতাম না। কারণ আমি জানতাম যে বসে থাকলে তোমার হচ্ছে আরো মুড খারাপ হবে। তখন আমি চা থেকে শিফট হয়ে তোমার ফিজিক্স ম্যাথে চলে যেতাম। অনেক সময় দেখা যায় যেটা আমি কঠিন মানে কম পারি, সেটা তো দেখা যায় এত ইজি দেয় যে ওগুলাই করে মুডটা আবার ভালো হয়, পরে আবার ব্যাকে আসে। সো ওরকম আমি কুয়েটে মানে শুরু করছিলাম। আহ ইংলিশটা দিলাম ইজিলি। কেমিস্ট্রিতে গিয়ে আমার প্রত্যেকটার জন্য টাইম দেওয়া ছিল অ্যারাউন্ড 3 4 12। সো চল 30 মিনিট করে, বুঝছো, 2.5 ঘন্টা তো। সো মানে সময় থাকার কথা আরো। বাট আমার ইংলিশ লিটারাল 15 মিনিটে 20 মিনিটে হয়ে গেছে, আমি চেক করছি বলে। কেমিস্ট্রি আমার লাগছে 1 আওয়ার। বিগেস্ট মিস্টেক। আমার সমস্যা হচ্ছে কি, আমি কেমিস্ট্রি এত ভালো পারি, কোশ্চেন ভুল দিচ্ছে এই কারণে মিলছে না। আমার মাথায় কাজই করতেছে না যে ভুল হইতে পারে কোশ্চেন। অ্যাডমিশন, আমি মনে করি এত প্রেস্টিজিয়াস একটা ইনস্টিটিউশন, ওরা কতবার চেক করে দেয়, বা হয়তো বা এই কারণে। তো আমার মাথায় আরে আমি পারবো না কেন, এটা আমার মনটা ভুল ছিল, এই ভুল তোমরা করো না। আর যদি আমার মানে এবার যদি কোয়েডে এরকম না টানতো, এমনও হইতে পারতো যে আমার এই ভুলের কারণে আমার ট্রিপলি না আসলো। রাইট। তো তোমাদের বলতে যারা আছে এরকম দেখবা যে আটকায় যাচ্ছ, স্কিপ। হইতে পারে তোমার ফেভারিট সাবজেক্ট, হইতে পারে তোমার মানে তুমি মানে ওরকম যে 25টা দাগাইতে পারো, বাট পাচ্ছ না কেন, হয়তো বা ভুল বা কিছু, তুমি স্কিপ করো না। তো এটার কারণে 1 আওয়ার নষ্ট করে আমি 20টার মতো দাগাইতে পারছি। দাগানোর পর আমি ফিজিক্সে গেলাম। ফিজিক্স আল্লাহর রহমতে এটা এটা একদম তোমার অ্যারাউন্ড 28 মিনিটের দিকে হয়ে গেছে। এন্ড মানে 24টা দাগাইছে, মানে একদম সেই ধুমধুম দাগাইছে। এবং আমার হয়েছেও 25টা 24টাই হয়েছে ফিজিক্স। ম্যাথে গিয়ে আমি যখন বিয়ারলি 11টা দাগানোর পর আমি দেখি যে আর মাত্র 20 মিনিট আছে। আমি তো এখন পুরো এমসিকিউ খালি। আমার পাশে জন বারবার আমার এমসিকিউ তাকাচ্ছে, আমি বলি, ও দেখছি কি, আমার দেখানোর মতো কিছু নাই, ও আমারটা চিটিং করতে চাইতেছে নাকি। পরে আমি ভাবলাম যে দাগানো শুরু করি। আমার লিটারাল এতগুলো এমসিকিউ, 100টা এমসিকিউ না, দাগাইতে আমার 20 মিনিট লাগছে। আল্লাহ, আমি ওই টাইমে যদি এই ডিসিশনটা না নিতাম, হয়তো বা আমার আজকে এই দিন দেখা লাগতো না। লাস্ট মোমেন্টে আমার দাগানো যতটুকু যেগুলো দাগাইছি কোশ্চেনে, সেগুলো দাগানোর পর আমার শেষে হাতে 3 মিনিট ছিল। 3 মিনিট হাতে রেখে তখন আমার এখনো ম্যাথের আমি আরো 14টা এমসিকিউ আমি দেখিনি, 14টা। তো লাস্ট 3 মিনিটে আমি আরো 4টা এমসিকিউ জাস্ট মানে বিয়ারলি চোখ বন্ধ করে দাগায় দিছি। এন্ড আল্লাহর মতো 4টা হয়েছে। সো 4টা হওয়ার পর মানে মানে টেকনিক্যালি আমি হচ্ছে ম্যাথে হচ্ছে জাস্ট 15টা দাগাইছি, কেমিস্ট্রি 20, আর ফিজিক্সে 24, আর ইংলিশে তোমার 20। ইংলিশে সবগুলা একটা বাদে না দুইটা বাদে সব হয়েছে।
সো অ্যারাউন্ড হচ্ছে 20, 20, 24, 60, 64, তোমার 79, অ্যারাউন্ড 78 to 79টা দাগাইছে। And আমি ডিপ্রেস ছিলাম, কারণ পরীক্ষা হল থেকে বাইরে হওয়ার পর আমার আব্বু বলতে সবার নাকি অনেক ইজি কোশ্চেন আসছে, সবাই অনেক পারছে, 90টা নাগাদ দাগাইছে। আমার আহ, সামনের ছেলেটা ওই টাইমে বলছিল যে আমি 90টা দাগাইছি। তো ওই টাইমে আরো ডিপ্রেস লাগছে, এবং পাশের ছেলেটা বলছে আমার 74টা দাগাইছে। এন্ড ও আসলে তাকাচ্ছিল, কারণ ও দেখতেছিল আমি এখন লেখা শুরু করি নাই কেন, ও মনে করছে আমি কি কিচ্ছু পারি না। তো এরকম অনেক ভালো ছেলে ছিল। আমি ভাবলাম যে হয়তো আমি আর আমার পাশের ছেলে খারাপ করতেছি, সবাই হয়তো 90টা করে অ্যাভারেজ করছে, তো ওর সামনের ছেলেটাও নাকি 90টা দাগাইছে। তো বাইরে এসে প্রচুর ডিপ্রেস, আব্বু বলে সমস্যা নেই, আমার ছেলে ব্র্যাকে পড়বে। এন্ড আমার মাদার আমার সবসময় অনেক স্কেপটিক্যাল ছিল। আমি নটর ডেমে চান্স পাইনি, সেন্ট জোসেফে চান্স পাইনি, আমাকে সারা বছর অনেক কথা শোনাই। বাট এই অ্যাডমিশনের টাইমে কিভাবে জানি তাফসিল ভাবে আল্লাহর কুদরতে তারা অনেক সাপোর্টিভ ছিল, এবং এত সাপোর্টিভ ছিল যে যেটা বললাম, যে তারা বলতো যে সমস্যা নেই, চান্স না পাইলে না পাইস তারা নাই, আমি তোর ব্র্যাকে বা ওখানে প্রাইভেটে পড়ার কারণ। এন্ড এই হালকা মানে যত কষ্টই লাগুক, এই হালকা কথা শুনলে কি ভালো লাগে। সো আমি পরে বাসায় আসলাম, পরে ফোন টোন দিলাম আমার বেস্ট ফ্রেন্ডে বা আমার ফ্রেন্ডদেরকে। ওরা বললো যে ভাই ওরা তো মাত্র 65টা 64টা দাগেছে। আমি বলি, কি রে? পরে দেখলাম আসলে সবার অ্যাভারেজ 70টা, যারা ভালো দাগে তারা আমার মতো দাগে, খুবই কয়েকজন 90টা দাগে। তো একটু কনফিডেন্স বাড়ছে, আমি থট যে আমার যদি তোমার র্যাঙ্কিং 2000-এর দিকেও আসে, আমার কুয়েটে কেমিক্যাল আসা পড়বে। ইভেন ধো আমি উদ্ভাসে এত ভালো করছিলাম, স্টিল আমার মনে হচ্ছে যে উদ্ভাসের র্যাঙ্কিং কিচ্ছু না। বিকজ উদ্ভাসে আমার র্যাঙ্কিং এর অ্যাভারেজ ছিল 1200-র দিক। বাট আমার মনে হতো না যে আমি ওরকম এত ভালো ক্যালিবারের। এসিএস এর ছিল যারা হচ্ছে উদ্ভাসে পড়তো না, আবার অনেকে ছিল যারা কোথাও কোচিং করে না। দেখো আমার সামনের ছেলেটা যে 90টা দাগাইছে, সে কিন্তু কোনো কোচিং টোচিং করেনি। আমরা হতবাক হয়ে গেছি। And আমরা ধরে নিছিলাম, আমি আর আমার পাশের ছেলে, যে হয় ও হচ্ছে বাস্ট, মানে সে মানে কিচ্ছু পারে না, এই বলে কিছু কোথাও পারে না, অথবা হচ্ছে এত লেজেন্ডারি যে অনেকে থাকে। আমার নিজের স্যারই কোনো কোচিং করে না, যে ও হচ্ছে এরকম ভালো করছে। আলটিমেটলি পরেরটাই হয়েছে, আমরা যখন রেজাল্ট দেখছি তখন দেখলাম ওর র্যাঙ্কিং 200 সামথিং আসছে। সো এরকম লেজেন্ডারি। এন্ড একটা কথা বলছি, আমার পাশের ছেলেটা কখনো চিন্তা আমার সে দেখা হয়েছে, এবং আমাদের মানে মিলবন্ধন এটাই ছিল, আমার দুজনের উদ্ভাস। মানে বিষয় হচ্ছে যতই মানে অমিল থাকুক, দ্য অনলি মিল ইজ আমরা সবাই উদ্ভাসী বা হচ্ছে এসিএস, এ মানে কোনো না কোনো ভাবে মিলাই যেত। কারণ অ্যাডমিশনের ইঞ্জিনিয়ারিং 95% তোমার উদ্ভাস থেকেই পড়ে, বুঝছো? Because আপাতত উদ্ভাস ওয়ান অফ দ্য বেস্ট। তো হ্যাঁ, এরকম গেল ডিপ্রেস, সমস্যা নাই। পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে 30 তারিখ, আমি ঠিক আছে। 16 তারিখ হঠাৎ রাতে সবাই বলে রেজাল্ট নাকি দিয়ে দিয়েছে। কি রে, এটা তো দেওয়ার কথা না, মানে ফেক রে। পরে দেখি না অফিসিয়াল রয়েছে, টুইটার দেখি আমার র্যাঙ্কিং 1065। অ্যান্ড আমি বিশ্বাসই করিনি। আমি খালি আমার ফ্রেন্ডে বলছি। And আমার মনে আছে যে কোয়েটে কিন্তু সিটি 1065টা। আমার টেকনিক্যালি যদি ওভাবে বলি, তাহলে আমার হচ্ছে র্যাঙ্কিং হচ্ছে একদম লাস্ট সিট তোমার মানে কোয়েটে, বুঝছো? কিন্তু যাই হোক, তো আমি বেশি মনে করছি হয়তো, আমি পরে ঘুমাইতে চলে গেছি। সকালে আব্বু এসে বলে রেজাল্ট নাকি দিচ্ছি, তুই কোথায় আসছিস? তোর মনে হয় আসে নাই না, প্যারা নিস না। আমি বলি না আব্বু আসছে 1000%। আমি আমার লাইফে আমার বাবাকে এত খুশি হতে দেখিনি। আপু লাফায় লাফায়, কারণ আবু অফিসে যাচ্ছিল ওই টাইমে, লাফায় লাফায় আমার মায়ের কাছে বলে এই তোমার ছেলে আসছে। এন্ড ওই মোমেন্টে আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না যে কিরকম মোমেন্ট, বিকজ আমি আমার লাইফে কখনো আমার বাবা মাকে এত খুশি হতে দেখিনি। সত্যি বলতে কখনো আমার অ্যাচিভমেন্টের জন্য, বিকজ আমি কখনো এরকম অ্যাচিভিং পার্সন ছিলাম না। এই যে আমি তোমাকে বলছিলাম যে আমার এসএসসি তে 1215 এসেছিল, 1200, আমার একটা ফ্রেন্ড 1219 পেয়ে তোমার হচ্ছে বৃত্তি পাইছিল, আমি 4 মার্কের জন্য বৃত্তি পাইনি। তো বুঝতে পারছি যে আমি কখনো এরকম অ্যাচিভিং লেভেলের একটা পার্সন ছিলাম না। তো ভালো লাগলো, কুয়েটে রেজাল্ট করলাম, এবং আমার যেসব ফ্রেন্ড আমার থেকে বেটার ছিল ওরা দেখলাম কোথাও আসেনি। বাট আমি ধরলাম যে কুয়েট এমসি, কুয়েট লাখের বিষয়। তো পরে গেল, বুয়েট প্রিলি দিলাম। বুয়েট প্রিলির আগে টানা 3 দিন এত জঘন্য জ্বর, শরীর ব্যথা, মানে আমি বলছিলাম আমি অসুস্থ হয়ে পড়বো। বাট আল্লাহর রহমতে বুয়েটের দিন সুস্থ হয়ে গেছিলাম। বাট পড়তে পারিনি, আমার প্ল্যান ছিল 3 দিন রিভিশন দিব। রাইট, ঘন্টা রিভিশন দিতে পারছি। ভাবছি যা হওয়ার হবে, এমনিতে দুর্বলতা হালকা ছিল। এমসিকিউ ভাবছিলাম যে 70টা ক্লাস দাগাবো, দাগাইতে পারছি মাত্র 62টা টাইপ। অ্যান্ড তার মধ্যে ভুল হওয়ার চান্স ছিল অ্যাটলিস্ট 6টার মতো। তো আমার মনে হয়েছে যে আমার শেষ, আমার চান্স হবে না, এই কুয়েটেই আমার শেষ। তো বাসায় আসলাম, সবাই আমার এক ফ্রেন্ড সবাই বলছে 60টা করে অ্যাভারেজ দাগাইছে, এবং আমাদের 8 বছর পর্যন্ত তোমাদের কাট অফ মার্ক ছিল 60টা টু 55 টু 60। সো আমি তো একদম কাটা কাটা অবস্থা। পরে আসলাম, পরে 28 তারিখ রেজাল্ট আসলো যে আমার বুয়েট, আমার কথা ছিল আমি হচ্ছে রুয়েটের, কুয়েটের, চুয়েটের, বুয়েটের, জাহাঙ্গীরনগর, এমআইএসটি এদের গুলো উঠে আসলাম, তোমার বুটেক্স উঠায়নি কেন।
আমার ফ্যামিলি পছন্দ করে না বুয়েট, জাস্ট আব্বুর প্রেফারেন্স আর কিছু না। তো আমি বলেছিলাম যে আমার যদি বুয়েট প্রিলি আসে তাহলে আমি রুয়েট দিব না, আর যদি বুয়েট প্রিলি না আসে তাহলে রুয়েট দেবো, কারণ রুয়েট প্রিলি পড়েছিল তোমার 8 তারিখ, বুয়েট প্রিলি হচ্ছে 13 তারিখ। তো তোমার হচ্ছে মানে এই যে রুয়েটের ওইটা দিয়ে তারপর হচ্ছে তোমার আবার এসে যদি মানে অনেক থাকান হয় এটা, আমি যখন এই যে চুয়েট তারপর কুয়েট দিছিলাম, এই 3 দিন আইসা পড়া যায় না, শরীরটা কুলায় না। তো আমি জানতাম যে আমার হয়তো রুয়েট প্রিলি দিলে আমার কষ্ট হয়ে যেত, সেই কারণে আমি হচ্ছে চাইনি, যেহেতু আমার প্রিলি আসছে and পরে চুয়েটে এক্সাম দিতে গেলাম 30 তারিখ। ওখানে ভাবলাম যে খুব ভালো রেজাল্ট হয় নাই, ওখানে চিলিয়ে গেছিলাম যে আমার তো কুয়েট আইসা বসে, আমার দরকার নেই, আস্তে ধীরে পরীক্ষা দিছি, আরামসে পরীক্ষা দিছি। And আমার যখন আসছে আমার মনে হচ্ছে আমার হয়তো বা 300 থেকে 350 হবে, কারণ আমার ইংলিশ খুব খারাপ হয়েছিল, ইংলিশটা তোমার হচ্ছে কমন পড়েনি মেইন কথা আর কিছুই না। তো আমার ফ্রেন্ডেরও বলছে 300 থেকে 350, এবং ওর র্যাঙ্কিং অ্যারাউন্ড অ্যাভারেজ করতেছে 4,200 কুয়েটে, and আমি জানতাম ওর এরকম। এবং আমার যারা অন্যদের গ্রুপে ছিল, থুকুরের যে গ্রুপ ছিল ওখানে সবাই বলছে ওদের অ্যাভারেজ 400 চলতেছে। তো আমার মনে হচ্ছে এবার কুয়েটে আসতাম না। আর কাকতালীয় ভাবে যখন চুয়েটের রেজাল্ট আসছে 22 তারিখ পরের মাসে, তখন নাকি 18 তারিখ, তখন দেখি আমার র্যাঙ্কিং হচ্ছে 816। সো ইউ নেভার নো ভাই, আমার সবাই অনেকে মুখে বলে যে আমি এত পাইছি, এত এই সে, আমি এতগুলো দাগাইছি, আলটিমেটলি রেজাল্ট কেউ জানে না ভাই। হয়তো আমার আমার জিনিসটাই ছিল আমি খুব অ্যাকুরেসির উপর বিলিভ করতাম, আমি হচ্ছে অনেক অনেক স্লো লিখতাম, অনেক কম লিখতাম। আমি বেশি সবগুলো সব দাগানোর প্ল্যানে ছিলাম না। আমি সবসময় যেটা দাগাইতাম অনেক আস্তে ধীরে ভালো করে দাগাইতাম। কিন্তু এই মানে অ্যাকুরেসি কারণে দেখা যেত যতটুক দাগাইতাম অতটুকুই হতো, অন্যরা দাগাইতো সবগুলা দাগানোর চেষ্টা করতো, এই কারণে দেখা যেত ওদের আর হইতো না, ওরা যেটা বলতো ওইটার সাথে ওদের মিলতো না, বুঝছো? তো ইভেন তোমার হচ্ছে যে উদ্ভাসের তো পরীক্ষাতেও তোমার দেখা যেত আমি কি রে এখানে সমস্যা সমস্যা- তো মানে উদ্ভাসে দেখা যেত আমি শুধু শুধু কেমিস্ট্রি দাগাইতাম আর ফিজিক্স দাগাইতাম, ম্যাথ দাগাইতামই না, বুঝছো? এরকম ছিল অবস্থা, কারণ টাইম থাকতো না। তাও আমার রেজাল্ট এরকম সবসময় আমার সর্বনিম্ন আসছিল তোমার হচ্ছে উদ্ভাসে 90, এবং ওই টাইমে আমি হচ্ছে আকাশ থেকে নামছি, ওইবারই আমার হচ্ছে ফোর্থ করে ডাকছিল, মানে এত ডাউন গ্রেড হচ্ছিল। এবং আমার হচ্ছে কি আমি এর জন্য তোমাকে তোমাদের স্কুল থেকে বলা শুরু করছি, কারণ দেখো আমার যে এনডিসি টা হয়নি এটা একটা মূল রিজন কি ছিল, আমি ওই আকাশে উঠতেছিলাম, উদ্ভাসের রেজাল্ট সেই, তো পরে পড়ালেখা করিনি। যখন আমার 90টা আসে অনেকটা নড়ে, তখন আমি বুঝতে পারি যে এই আমার তো আবার সেম কাহিনী ঘটতেছে, আমি হচ্ছে উদ্ভাসের আগের এনডিসির মতো আমি এত ভালো রেজাল্ট করতেছিলাম যে পড়ালেখা ছেড়ে দিচ্ছিলাম, আসলে আমি পড়ালেখা প্রায় ছেড়ে দিচ্ছিলাম। তো মানে টাইম কমে যাচ্ছিল পড়ালেখার প্রতি। তো পরে ওই কারণে আমি পড়তে বসি, এবং ওইটা একটা টার্নিং পয়েন্ট ছিল, এবং পরে আর আমি ছাড়িনি, পড়া যতটুকুই চালাই গেছি, এবং বললাম কি একদম বেসিক থেকে কমপ্লিট করছি ফিজিক্স কেমিস্ট্রি, এবং ম্যাথটাও ধরেছিলাম। তোমার হচ্ছে যত অধ্যায় সবই কমপ্লিট করেছিলাম, লাস্টে জাস্ট বুয়েটে রিটেনের আগে আমার জাস্ট ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন তোমার হচ্ছে মানে প্রপারলি করা বাকি ছিল। এন্ড আমার ওই আফসোস এখনো রয়ে যাবে, চিরকাল রয়ে যাবে। সেটা হচ্ছে যে বুয়েটের পিলের দিন আমি আবার মানে কাকতালীয় ভাবে হচ্ছে বুয়েটের পিলের দিন খুব অসুস্থ হয়ে বসলাম, মানে একদম শরীরটা খুব মানে ছায়া দিত, আমি মানে সারা শরীর মানে পেট ব্যথা করতেছে, সারা শরীর ব্যথা করতেছে। তো আমি ফোকাস করতে পারছি না পরীক্ষার হলের উপর। তারপর ভুল হচ্ছিল কেমিস্ট্রি, ফিজিক্সে তোমার হচ্ছে সেমিকন্ডাক্টরে একটা কোশ্চেন আসছিল যে তোমার পাবা তোমরা, তোমার হচ্ছে সার্কিটটা ঘুরায় আনে। তো সার্কিটে তোমার মানে যে কন তোমার সেমিকন্ডাক্টর যে তোমার অংশটা তোমার নোড, সরি হ্যাঁ, জাংশন, সরি হ্যাঁ, এনপিএন জাংশন। তো ওই জাংশনটা নর্মালি তোমার ভোল্টেজ বলে দেওয়া থাকে, এখানে বলে দেওয়া ছিল না। তো আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে তো কোনোভাবে কি না কি করে লিখে পরে আমি ওটার পিছনে টাইম ওয়েস্ট করছি, পরে হচ্ছে অন্যগুলাই গেছি। তারপর হচ্ছে তোমার একটা সিম্পল জিনিস কেমিস্ট্রিতে তোমার সংকরণ আমার আজ পর্যন্ত ভুল হয়নি, ইভেন ফার্স্ট যেদিন দেখছি ওই দিন আমার ভুল হয়নি। ওই কোশ্চেন আমি একবার দাগাইছিও, এই ICl4 - স্টিল আমি ওটা ভুল করছি, মানে আল্লাহ জানে। মানে আমার মনে হচ্ছিল যে আমি যেটা লিখতেছি সেটা সঠিক না, বাট স্টিল কেন ওই যে হিসাবগত ভাবে মানে ওই যে তোমার প্লাস থাকলে মাইনাসে, মাইনাসে প্লাস, আমার যত ধারণা এই যে মাইনাসের কারণে প্লাস হওয়ার কথা, আমি সেখানে মাইনাস করে দিচ্ছিলাম, যার কারণে মান 6 আসছিল সামথিং, অথবা বা 7, তো SP3D2 হয়ে গেছিল। তো ওখানে ভুল হয়েছিল, যাই হোক। তো ওখানে মার্ক গেল, কেমিস্ট্রিতে অনেক ভুল হয়েছিল মেন কথা, ইজি ইজি কোশ্চেন একদম পাশা থেকে পড়ে গেছি, স্টিল ওইটা ভুল হয়েছে। মানে তোমার একটা কোশ্চেন ছিল যে তোমার
আহ, রাসায়নিক পরিবর্তনের, ওখানে তোমার কি পরিমাণ অণু, তো অণুর সংখ্যা গুণ করতে হয় 6.02 3 × 10⁻23, ওইটা গুণ করতে ভুলে গেছি। মানে বহুত বোকামি। তো যখন একদম লাস্ট মোমেন্টে আসছে তখন ম্যাথে যে কারণে যে আমি পারি নাই শেষ করতে, জাস্ট 7টা আমি দাগাইতে পারছিলাম, তার মধ্যে হয়তো বা 6টা হয়েছে। তো দাগানোর পর তোমার হচ্ছে ওই ফিজিক্সে আমি লাস্ট চেক করছি, তখন দেখলাম যে আয় হায়, ওখানে লেখাই ছিল জার্মানি। তোমার হচ্ছে যে এটা কি কন্ডাক্টর সেমিকন্ডাক্টর, জার্মেনিয়ামের সেমিকন্ডাক্টর জাংশন। তখন বলে আরে খাইছে রে, এটা তো 0.7 বলতে আমি বসাইতে পারতাম। পুরাই মুডটা খারাপ হয়ে গেছে। তো আমার তখন ডিপ্রেস ছিলাম, আমি মনে করছি যে আমার হয়তো বা কয়টা হবে। তখন আমি প্রথম ডিপ্রেশন প্রথম ভাবিনি, তো কয়েকদিন পর আমি ভাবলাম যে আমার হয়তো বা সর্বোচ্চ 20 থেকে 22টা হবে। এবং এটা কিন্তু কাট অফ মার্ক, প্রতিবার অনুমান করা হয় বইটা এই 20 থেকে 22টাই তোমার যারা হয় তারা চান্স। সো পরে আমার একটা দেখতে পাচ্ছ 1607, দ্যাট মিনস আমার সম্ভবত 20টা হয়েছে অথবা 19টা হয়েছে। অ্যান্ড যারা যারা চান্স পেয়েছে সম্ভবত তাদের 22টা অথবা 21টা হয়েছে। জাস্ট মাত্র একটা কোশ্চেনের মানে ডিফারেন্স, বুঝতে পারছো? জাস্ট একটা যদি পারতাম এক্সট্রা, হয়তো বা আমার চান্স এসে পড়তো। এবং যদি 2-3টা পারতাম তাহলে, এবং আমার কথা ছিলাম, এবং এটা ভালো হয়েছে তো। আমার এখনো মনে আছে যে আমি আমি তো নামাজ পড়ি, তো আমি দোয়া করছিলাম আল্লাহর কাছে হয়তো বা আমাকে র্যাঙ্কিং টপ 900-র ভিতরে রাখো, নয়তোবা 1300-র বাইরে রাখো। তোমার মনে হয় কি রে, না 1300 না, আমি বুঝলাম 1400-র বাইরে রাখো, কারণ 1300 হলে আবার চান্স পেয়ে যেতাম। তো আমি বুঝলাম যে 1400-র বাইরে রাখো। তোমার মধ্যে কি রে ভাই, পাগলামি করতেছে কেন? দেখো বিষয়টা কি, আমি আমাদের স্যার বুঝাইছিল এবং আমিও বুঝি যে সাবজেক্ট কেন ম্যাটার। যেখানে তোমার বইটা লাস্টে থাকলে ইউআরপি আসবে, নেভাল ইঞ্জিনিয়ারিং আসবে, রাইট? সো ওগুলা আমি কোপ আপ করতে পারতাম না। আমি ওখানে নেভাল ইঞ্জিনিয়ারিং থেকে পাস করে তোমার নেভিতে থাকা, মানে শিপে থাকা, তোমার ইউআরপির জন্য ওই জব সেক্টরটা অনেক এখন বর্তমান ডিমান্ড, বাট কোনো কারণে হঠাৎ করে ডিমান্ড আউট হয়ে গেলে আমি শিফট করতে পারবো না, বা এই তোমার খুঁজে তোমার হচ্ছে ভালোভাবে ইউজ করা, কাজে লাগানো, এই জিনিসগুলো আমি পারবো না। আমি একটা জেনারিক পার্সন, আমি জেনারিক জব গুলোই দেখবো। তো এই কারণে আমার মনে হচ্ছে, এবং আমার প্যাশনও ছিল না, আমি ইউআরপি আর্কিটেকচার এসব ভালো পাই না। আমার ছবি আঁকা তোমার হাতের লেখাই দেখে বুঝতে পারছি কি বাদ। তো ছবি আঁকা কখনো প্যাশন ছিল না। তো এসব তো আমি একদমই পারতাম না। আমার যে 900-র উপরে থাকতে চাইছিলাম, তো আমার একটা প্যাশন ছিল, যেটা জিম ভাইকে কথা বলছিলাম যে কেমিস্ট্রি পড়াইতে। এমনিতেও আমার এসএসসি এইচএসসি থেকে কেমিস্ট্রি অনেক পছন্দ ছিল। তো মজার বিষয়, এসএসসিতে আমি কেমিস্ট্রি সবচেয়ে হেট করতাম, ম্যাথ সবচেয়ে ফেভারিট ছিল। ইন্টার এসে পুরো অপোজিট হয়ে গেছে। এন্ড এটার রিজন এটা না যে তোমার মনে হয় আরেক এটা হচ্ছে সবারই চেঞ্জ আছে, না। এটার রিজন ছিল যে কেমিস্ট্রি আমার কাছে অনেক জানার ইচ্ছা ছিল। এসএসসির টিচার গুলো সব বোগাস। এরা আমাকে জানতে দেয় না, এরা আমাকে শিক্ষা দেয় না আমার যে কিভাবে কি হয়, যেটা এক্সট্রা নলেজ দেওয়া, যেটা একটা মানে পিপাসা রাখে যে না ইন্টারভিউ জানতে পারবো, পুরাটাই যদি বলে ভাই ইন্টারভিউ জানতে পারবা, তাহলে এটা তো খারাপ লাগছে। এই কারণে কেমিস্ট্রি হেট করতাম, মাথায় থাকতো না। কিন্তু ম্যাথের ক্ষেত্রে যেগুলো থাকতো আগে, আমি একদম মানে ট্রিগোনোমেট্রি তোমার 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা হইলেও আমি মিলাইতে পারতাম। মানে দিন শেষে আমার কখনো ম্যাথ খারাপ হতো না। আমার ম্যাথে 100-তে 100 ছিল তোমার এসএসসি তে, বুঝতে পারতেছো? কিন্তু ইন্টারে আসার পর আমি রিয়ালাইজ করছি যে মিলবে অবশ্যই, ম্যাথ এমন জিনিস যে সবসময় মিলবে, বাট হয়তোবা এখন ম্যাথ গুলা এত ডিপ যে হয়তোবা ওইটার জন্য যে মানে মিলাইতে হয়তোবা এখন 10-12 পৃষ্ঠা লাগবে, সেটা তো আর তোমার কাছে নাই। সো ওই তোমার একটা ওয়েতেই ফলো করতে হবে, মুখস্থ করতে হবে। এবং ওই জিনিসটা আমি খুব ভালো পারতাম না, এই কারণে ম্যাথ আমার দিন 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 মানে খারাপ লাগা শুরু করছে। এন্ড কেমিস্ট্রি আমার যত চাওয়া পাওয়া ছিল, যত কিছু জানার ইচ্ছা ছিল, সেটা আমার ইন্টারে এসে আস্তে আস্তে মানে তৃষ্ণা ঘুচা শুরু করে। এই কারণে আমার কেমিস্ট্রি ভালো লাগা শুরু করে। তো আমার ইচ্ছা ছিল যে 900-র মধ্যে থাকলে আমি হয়তোবা তোমার আহ, মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তাম, বুঝছো? তো মানে এই কারণে আমি চাইছিলাম যে 900-র মধ্যে আসুক অনলি। হয়তো আমি কেমিক্যাল নয়তো বা মেকানিক্যাল এগুলো নিয়ে পড়বো, সিভিলও আমি পড়তাম, because আমি আগে বলছি যে আমার আর্কিটেকচার হওয়া না। এর চেয়ে আর কি বলবো। তো তোমার মানে আল্লাহ রহমত করছে, আসে নাই, and কুয়েটে আসছে চুয়েট, এবং যেখানে যেখানে বাকি জায়গায় আছে, সব জায়গায় ট্রিপলি আসছে। তো ওভাবে আমি চান্স পাইলাম ওখানে, এই কারণে। তো বুয়েটে যখন আসে নাই সবাই অনেক কষ্ট, আমার কষ্ট লাগতো আসলে, কষ্ট তো লাগবে। বুয়েট তো একটা মানে আলাদা, আসলে বুয়েটের রেপুটেশন আছে। আমি মনে করি দিন দিন বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি তাদের লেভেল হারাচ্ছে। এখন কুয়েটে যা অবস্থা চলছে, এখন যে রেকর্ডিং করছে এই মুহূর্তে, একটা ইউনিভার্সিটি এরকম ভাবে চলে না। একটা ভিসি কখনো পলিটিক্যাল হতে পারে না, একটা শিক্ষক কখনো পলিটিক্যাল হতে পারে না, একটা শিক্ষার্থীরও আমার মতে কখনো পলিটিক্যাল হওয়া উচিত না।
পলিটিক্স শুধু দেশের উন্নতির জন্য হওয়া উচিত, নট নেসেসারি কারো নিজের মানে নিজ স্বার্থের জন্য। বাট আমি বলবো আমাদের ইউনিভার্সিটি সেটাই চলা মানে চলছে। তো এবং একটা মাসে এরকম দুইটা ভিসি পরপর মানে চেঞ্জ হওয়া, এটা এর আগে কোথাও হয় না, আমাদের ইউনিভার্সিটি ফার্স্ট। সো এই বাজে অবস্থা আমি জানলে হয়তো কুয়েটে আসতাম না। আমার এমআইএসসি থেকে আমার বাসার দূরত্ব রিক্সা ভাড়া 30 টাকা। সো বুঝতে পারছো আমার জন্য এমআইএসসি বেটার হতো। বাট ওই যে স্যার কুয়েট ট্রিপলি পড়ছে, তা ওই একটা ফ্যাসিনেশন ছিল। আবার কুয়েট ট্রিপলি সুনাম বেশি, এই সব থেকে আমি কুয়েটে জয়েন করছি। বাট এখন মনে হয় যে হয়তোবা এমএসসি থাকলে, কজ এমএসসি কদিন পর ওরিয়েন্টেশন, আর আমাদের কোনো ঠিক নেই। ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারতাম, তোমার চুয়েটেও পড়তে পারতাম। আমার নিজের ফুপি হচ্ছে চুয়েটের লেকচারার। কত অপশন ছিল, আমি সবচেয়ে অযৌক্তিক মানে টেকনিক্যালি অযৌক্তিক চয়েসটা গ্রহণ করেছি। যেখানে আমার কোনো সম্পর্ক নাই, কেউ নাই, সেখানে যায় পতিত হয়েছে। চুয়েটে গেলে ফুপি পাইতাম, এমআইসি বাসার সামনে, ঢাকা ইউনিভার্সিটি সেম, আমার মেট্রোতে যাইতে সময় লাগতো না, মানে অপশন ছিল। যাই হোক, সেটা হয়েছে। এই জন্য সবসময় বলি, যা হয় ভালোর জন্য হয়। আমি মনে করি কোনো একটা রিজন আছে যেটা আমি পরে উপলব্ধি করতে পারবো। এখন হয়তো এখন উপলব্ধি করার সময় হয়নি। ডুয়েটে সবার পরে পরীক্ষা হয়েছে, আমি যেখানে পরীক্ষা দেই নাই। আর সেখানে সবার আগে স্টার্ট হয়েছে, আর আমি কুয়েটে সবার আগে পরীক্ষা দিয়েছি, এটা সবার আগে হওয়ার কথা ছিল, এখনো স্টার্ট হয়নি। সো আমি বলবো আমার অ্যাডমিশন জার্নিটা খুবই উদ্ভট ছিল। এন্ড আমি বলবো যে এই দেখো, আমার মনে হচ্ছে যে আমার কুয়েট কেমিক্যাল হইলে আমি খুশি। আমার এত এবং তার আগে মাসে জিএসটি আসলে খুশি। সেখানে আমি যে ক্র্যাক করতে পারছি, মানে যার আশা থেকে অনেক বেশি পাইছি। আমি বুয়েটে ওয়েটিং এ থাকতে পারছি। বুয়েট কিন্তু 2000-এর পর আর ওয়েটিং লিস্ট যায় না, 1600 পর্যন্তই যায় না বুয়েটে, তোমার 1400-র পরে আর যায় না। এন্ড চাইতে পারতো, কথা এখন কিন্তু বুয়েটে অনেক সিট খালি, অনেকে পরে শিফট করে। বাট স্টিল, তারপর আমি আইআইটি তে এক্সাম দিই, আমার উচিত ছিল আইআইটি তে এক্সাম দাও। এবং আমি অনেকে রিকমেন্ড করবো, যদি তোমার মনে করো তোমার ওয়ার্ক, তাহলে আমি মনে করবো তোমার হচ্ছে চাইলে এই অ্যাডমিশনের 6টা মাস নষ্ট না করে ব্র্যাক বা এনি প্রাইভেটে তুমি পরীক্ষা দাও। তোমার যদি ক্যালিবার থাকে তুমি ওখানে স্কলারশিপ নিতে পারবা। আমাদের ওই সময় বলছে যে একটা ছেলের ফ্রেন্ড ঠিক নভেম্বরের যে মানে উইন্টার সিজন ছিল, ওই টাইমে তোমার ব্র্যাকে মানে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয় 100% স্কলারশিপে পড়া হতো। আমার এখন থাকা খাওয়া কুয়েটের পিছনে 3 লাখের মতো খরচ হবে 4 বছর অ্যাটলিস্ট। সেখানে ও ফ্রিতে পড়তেছে, বাসায় থাকতে পড়তেছে। রাইট। এন্ড আমার হচ্ছে ক্যালিবার হয়তো বা, আমি যেহেতু আমরা যারা এখানে আছি সবাই আমরা জানি যে যারা এইসব জায়গায় চান্স পায়, তারা হয়তো মানে এনি প্রাইভেট অথবা আইআইটি তে স্কলারশিপ পাওয়া মানে র্যাঙ্কিং তুলতে পারে। তো বুঝতে পারছো যে আমি মনে করি যে তোমার জীবনে পাবলিকই সব না। তোমার যদি মনে হয় যে তোমার ফ্যামিলি নেওয়ার মতো মানে ক্ষমতা আছে, তাহলে অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করব যে চেষ্টা করে তোমার হচ্ছে কোনো প্রাইভেটে পরীক্ষা দাও, একটা ভালো র্যাঙ্কিং তোলো। 50% স্কলারশিপ বা 75% স্কলারশিপও, তোমার যে টাকা লাগবে ওইটাতে তুমি আরো আরামে পড়ালেখা করতে পারবে এবং চাকরি বের হবে। ওই ছেলের অলরেডি এখন ফার্স্ট সেমিস্টার শেষ, আমাদের শুরুই হয়নি। আমাদের থেকে 1 বছর এগিয়ে গেল না? তারপরে এই দেখো, আমি যে একটু আবার যে অন্য ফ্রেন্ডস এর কথা বলি, আমার এক ফ্রেন্ড, যে আমাদের মনে আছে যে ক্লাসমেট বলবো, কলেজে সবসময় মানে সবার অ্যান্সার দিত, পারতো সবকিছু, মানে লেজেন্ডারি ছিল, স্যাররাও অনেক প্রশংসা করতো। ওর আলটিমেটলি এখন পর্যন্ত কোথাও চান্স আসেনি। এখন ওর রিজনটা আমি বলবো যে ও হচ্ছে ওর স্পিড ধরে রাখতে পারেনি। এন্ড আমি সবসময় বলি, তো অনেকে যারা প্রথম দিকে ভালো থাকে, তারা হয়তোবা মানে এই সবার এক্সপেকটেশনের কারণে পরে আরো পতিত হয়। কিন্তু সব ক্ষেত্রে না। এই যে মহিদুলের ক্ষেত্রে যেটা বললাম, ফার্স্ট বয় ছিল, স্টিল ও এক্সপেকটেশন ধরে রাখছে। বিকজ মজার বিষয়, ও কিন্তু দেখলে মনে হতো না যে পড়ালেখা করতে, এ একটা ভালো জিনিস। তো কিভাবে রেজাল্ট করতে আমরা আজ পর্যন্ত জানি না। কিন্তু ওই যে ওই ছেলেটা বললাম, আমাদের ছেলেটাও সারাদিন পড়ালেখাই করতেছে, দেখলেই মনে হচ্ছে যে ও পড়ালেখা করে। এই কারণে হয়তো বা ওভাবে ওই এক্সপেকটেশন ক্যারি অন করতে পারেন। আবার এই মানে এই না যে পড়ালেখা করবে না। আমাদের ক্লাসে একজন হচ্ছে তোমার সলিমুল্লাহ চান্স পেয়েছে, ও হচ্ছে 88 পেয়েছে মেডিকেল, 88 না 86.5। তো বুঝতে পারছি কি নাম্বারটা তুলেছে মেডিকেল, অবশ্যই। তো বলতেছি যে যারা পারে তারা পারে, প্রথম থেকেই পড়ে। আমাদের সেকশনে যারা টপার ছিল অধিকাংশ মেডিকেলে, ভালো ভালো মেডিকেলে চান্স পেয়েছে। তারপর আমাদের সেকশনকে বুয়েটে তো আসে নাই, বাট আমি বেস্ট বলতে গেলে কুয়েটে আসছি। দেন অন্যান্য সেকশনে বুয়েটে আমার একটা ফ্রেন্ড যে আমার স্কুল লাইফের ফ্রেন্ড, ওর সে কুয়েটে অনেক পিছিয়ে রেজাল্ট, অন্য অন্য জায়গায় ঢাকা ইউনিভার্সিটি 4000, বুয়েটে ওর ডাকতে হবে 1001। সো ইউ নেভার নো কিভাবে ও তোমার লাখ খেটে যায়। ও ঠিক বুয়েটে পড়তেছে, ক্লাস শুরু করছে, ও এখন মেকা মেকাট্রনিক্স নিয়ে পড়তেছে। বাট আমি এখন কোথাও পড়তেছি না। সেরকম। তারপরে এই যে আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তোমার হচ্ছে বায়োকেমিস্ট্রিতে পড়ে। তোমার মানে ওর র্যাঙ্কিং অ্যারাউন্ড হচ্ছে তোমার 1700 গেছে।
সো দেখো, এবং ওর হচ্ছে ও আমার সাথে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে ওর হচ্ছে সব জায়গায় আহ, তোমার র্যাঙ্কিং আছে 4200, 3000, 2400। তো ও হতাশ হইতেই পারতো, কিন্তু আমি ওর সাথে যখন আমার পাশের বাসা, পাশাপাশি বাসা, তো ওর সাথে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। তো ওর সাথে কথা বললে আমার মনে হবে না যে ওর ডিপ্রেস, না কখনোই ডিপ্রেস ছিল না। ইভেন প্রত্যেক পরীক্ষার পর আমারে বলতো যে আমার হয়ে যাবে, আরে প্যারা নিস না। আরে আমারে বলে যে, তুই প্যারা নিস না, আমার হয়ে যাবে। আমি খুব চিল থাকতাম, এবং ওইরকম না যে ওভার কনফিডেন্ট, না ও বলেছে আরে যা হবে হবে, সমস্যা কি, পড়তেছি না, দেখা যাবে যেটা। এবং মজার বিষয়, ও ইঞ্জিনিয়ারিং পড়ে ওর সবচেয়ে ভালো রেজাল্ট হচ্ছে তোমার হচ্ছে এই যে ইউনিভার্সিটি গুলাতে। ওর সবচেয়ে বেস্ট রেজাল্ট আসছে আমার মতে চট্টগ্রাম ইউনিভার্সিটি 207তম, লিটারাল মানে মানে টপ লেভেল র্যাঙ্কিং। ও এর চেয়েও বেটার র্যাঙ্কিং আছে তার, ওয়ান অফ দ্য বেস্ট র্যাঙ্কিং, ফুটেক্স 88তম। বুঝতেছো মানে কি র্যাঙ্কিং আসছে। তো হয়তোবা ও ইঞ্জিনিয়ারিং এ ভালো করেনি, বাট বাকি যে অপশন আছে সেগুলাতে ও এখন ফাটাইছে। অ্যান্ড আলটিমেটলি ওপরে ডিউতে বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ছে, was uncle biochemistry, মানে following his father's footsteps. তো ওর ইচ্ছা ছিল অনেক ইঞ্জিনিয়ারিং এ পড়ার, বাট আমি মনে করি ওর জন্য ওইটাই বেস্ট। ও বায়োলজিতে অনেক ভালো। ওর কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা বায়োলজিতে 16 এসেছে। আমার ফিজিক্সে ভালো ছিল না। ঢাকা ইউনিভার্সিটিতে আমার হচ্ছে ফিজিক্সে 16 প্লাস আসছে, কেমিস্ট্রিতে 13। কেমিস্ট্রিতে আমি ঢাকা ইউনিভার্সিটি একটা ভুল করছি কি, যে তোমার হচ্ছে প্রত্যেকটা মানে শর্ট কোশ্চেনে দুইটা করে ছিল, মানে ক খ ক খ। আমি দেখি না, আমি বলছি কি একটা করে, আমি জায়গায় মন ভরে লিখছি, মানে এত বড় জায়গা কেন এতটুকুর জন্য। পরে বাসায় এসে লিটারাল কোশ্চেন সলভ করছি, তখন আমি দেখছি কি রে, কোশ্চেন তো দুইটা করে। তো ওই মারাটা খাইছি। এবং এটা আসলে রিজন কি, আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যখন পরীক্ষা দিচ্ছি তখন আমি খুব চিল ছিলাম। আমার চট্টগ্রাম, আমার হচ্ছে কুয়েটা আইসা করছে অলরেডি। তো আমার মনে হচ্ছে আর কোথাও তাকানো উচিত নেই, এবং আমি ওই দিন গেছিলাম শুধুমাত্র বই মেলায় ঘুরতে যাবো এই কারণে। আমার হচ্ছে ইচ্ছে জানে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়তে চাইও নি কখন। তো ওভাবে চিল পরীক্ষা দেওয়ার দোষটা কি হয়েছে, যে আমার হচ্ছে তোমার ম্যাথে অনলি হচ্ছে মানে 11 এসেছে, আর হচ্ছে তোমার মানে তোমার হচ্ছে ফিজিক্সে তোমার হচ্ছে 17 এসেছে, আর কেমিস্ট্রিতে তোমার হচ্ছে মাত্র 13 এসেছে। তো ম্যাথে 10 আসার কারণে, ম্যাথে 11 আসার কারণে আমি কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য এলিজিবল ছিলাম না। তো এইটা সমস্যা হয়েছে। তো ওই জন্য বলছি, তোমার যদি সিরিয়াসলি পরীক্ষা দাও তাহলে একটু গুছায় পরীক্ষা দিবা। যদি তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চাও, সবসময় চেষ্টা করো ম্যাথে অ্যাটলিস্ট 13 প্লাস রাখা। আর ম্যাথ, ফিজিক্স, আর হচ্ছে কেমিস্ট্রি, এগুলোতে 13 প্লাস রাখার চেষ্টা করো, তাহলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবো। কেমিস্ট্রিতে মনে হয় 12 প্লাস রাখলেই হয়। সো আমার মতো এই ভুলটা করো না। কারণ অবশ্য আমার কাছে ভুল লাগে না, কারণ আমি চাই ঢাকা ইউনিভার্সিটি। বাট হ্যাঁ, একটা খটকা থাকবে যে মানুষ কি বলবে, বাট মানুষের কথা ভাইবা লাভ নেই, সমাজের কথা ভাবলে এতদিন থাকা হইতো না। অ্যান্ড তোমাদের মধ্যে অনেকের কথা হচ্ছে আবার এই যে আমার ফ্রেন্ড যে মেডিকেল দিছিল, হঠাৎ শিফট করছিল আমার 3 ঘন্টার মধ্যে, ওর কোথাও আসেনি। বাট বিশেষ ও হার মানে নেই, ও এখনো চালা যাচ্ছে, ও সেকেন্ড টাইম দিচ্ছে। এবং আমি বলি যে মেডিকেল সিস্টেম একটা স্ক্যাম, অ্যাটলিস্ট এখন পর্যন্ত। যেই তুমি মেডিকেলের জন্য যে পরীক্ষা দিচ্ছে, তাকে জাজ করা হয় বায়োলজির মাত্র 30 মার্ক থেকে, বাকি সম্পূর্ণ মার্ক হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে সাধারণ জ্ঞান। তাহলে সেটা কিভাবে হয়, তাও আবার এমসিকিউ। আমি কিছু না পড়ে, লিটারালি আমি পড়ি নাই, তাও আমার মার্ক উঠেছে তোমার হচ্ছে 57 মেডিকেল। তো বুঝতে পারছি যে কি পড়ি, এবং এই সম্পূর্ণটাই একটা আমার হচ্ছে জাস্ট বাকিগুলাতে আমি বায়োলজি দাগাইছি মনে হয় 2টা, তাও আমার ভুল গেছে একটা। তো আমি মনে করি এটা স্ক্যাম। বাট স্টিল তোমরা যদি কেউ বিশ্বাস করো নিজের উপর, তাহলে আমি রিকমেন্ড করবো ভালো করে ফোকাস করো। কারণ এই যে আমার একটা এই যে সেকশনের যার কথা বললাম, সে কিন্তু ঠিকই পেরেছে, প্রথম থেকেই পড়তো। আমি সবসময় দেখলাম ও একই, ও সম্ভবত বায়োলজি যে মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার খায়া ফেলছিল। তো ওভাবেই চলতে হবে, এবং খায়া ফেলতে হবে, এর কারণে ওর মার্কস উঠছে 88। এন্ড ও সলিমুল্লাহ পড়তেছে, মানে সেকেন্ড বেস্ট, টিএমসির পরে কিন্তু সলিমুল্লাহ। তো ওভাবে পড়তে হবে। আর যদি তুমি ফার্স্ট টাইম ফেল করো, স্টিল আমি যদি তোমাদেরকে একটা মাত্র মোটিভেশন দিই যে মেডিকেলে পড়ো, সেটা হচ্ছে তোমার একটা 35 যদি এমডি বা এফসিপিএস কমপ্লিট করো, এমডি বা এফসিপিএস, সেটা করতে অ্যাটলিস্ট 35 প্লাস হয়ে যাবে তোমার। তো এটা কমপ্লিট করার পর তোমার মানে আহ, তোমার পার মান্থ স্যালারি অ্যাটলিস্ট 10 লাখ প্লাস হবে, অ্যাটলিস্ট। অ্যান্ড অনেকের 30 লাখ প্লাস হয়। তো এই কথা বিবেচনায় তোমার মনে হয়, এন্ড হ্যাঁ, মানি ইজ নট এভরিথিং, বাট স্টিল
তুমি যেই টাকাটা পাচ্ছ এটা তোমার ফ্যামিলিকে অনেক আরামে রাখতে পারবে, তোমার সন্তানদেরকে ভালো একটা অবস্থায় রাখতে পারবে। সো এভাবে ভাবলে যে তোমার 25% স্ট্রাগল কিন্তু বেশি মেডিকেল ছেলে পেলেদের, আবার ইঞ্জিনিয়ারিং কিন্তু ওই হিসেবে স্যালারি কম, কারণ তোমরা এই যে এমডি বা এফসিপিএস কমপ্লিট করলে এটা অলমোস্ট গ্যারান্টি এত টাকা পাবা। কিন্তু আমাদের এরকম কোনো ওয়ে নেই, আমাদের এমবিএ করে আবার জব পাওয়া লাগে, তো আমাদের জব খোঁজা লাগে। ডাক্তারদের অনেক অভাব আছে দেশে, ইঞ্জিনিয়ারদের নাই, তো আমাদের জব খোঁজা লাগে, তোমাদের জব আসে। তো যারা মেডিকেল ট্রাই করতেছো তাদের জন্য আমি এটাই বলবো যে তোমরা যদি একবার মানে ধৈর্য ধরে 35টা বছর কষ্ট করে আগাইতে পারো, তারপর তোমার সুখের দিন আসতে পারে। এফসিপিএস অনেক কঠিন, হার্ড। এমডি এর জন্য সবাই এমডি কমপ্লিট করে। আর যদি এফসিপিএস কমপ্লিট করো তাহলে তোমার পার মান্থ স্যালারি 50 লাখ প্লাসও যেতে পারে এরকম, কারণ এফসিপিএস অনেক হার্ড, অনেক হার্ড আসলে, মানে খুবই হাতে গোনা মানুষ করে দেশের, এবং এদের মানে আলাদা একটা সম্মান থাকে। এরা এরা পার ভিজিট 2,500 নিচে নেয় না এরকম। তো যেটা বলতেছি, অনেক হয়ে আছে, তোমার যদি মেডিকেল ট্রাই করো প্রথম থেকেই পড়বা, এবং ওইরকম টার্গেট নিবা যে তোমার 35 ইয়ার্স পর্যন্ত তোমার সহ্য করতে হবে, নিজের জীবন দিয়ে সহ্য করতে হবে। এর তোমার সুখের দিন আসতে আরো জীবনের আরো 15টা বছর পর আছে জীবনের সুখের দিন, কিন্তু যখন আসা শুরু করবে সুখের দিন, ওইটা একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের তুলনায় কয়েক গুণে বেশি হবে, মোস্ট মানে অ্যাভারেজে। আর যদি তুমি মনে করো যে না তোমার তাড়াতাড়ি এস্টাবলিশ হতে হবে, তাহলে তুমি বলি বিজনেস করো। বিজনেস ইজ দ্য অনলি ওয়ে। যদি মানে ধার্মিক দিক থেকে দেখো হালাল, প্লাস হচ্ছে তোমাকে অনেক ফাস্ট এস্টাবলিশ হতে সাহায্য করবে। তুমি হচ্ছে মানে যদি প্রপারলি ক্যাচ আপ করতে পারো, তুমি 5 মাস এরকম টাকাই নিতে পারবা। তুমি বিবিএ নিয়ে পড়তে পারো, এবং যদি একটা মডারেট ইন বোথ মানে সবের মাঝে থাকতে চাও তাহলে ইঞ্জিনিয়ার, বিকজ ইঞ্জিনিয়াররা সব পারে, ইঞ্জিনিয়ার সব করে, এবং ইঞ্জিনিয়াররা পরে বিজনেসে জড়ায়। এবং তুমি এটাই করতে পারো, তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ে দেন হচ্ছে সাইড বিজনেসে চললো, তুমি হচ্ছে পড়ালেখা করলে, তুমি হচ্ছে স্টুডেন্ট পড়াইলে, তুমি এডুকেশনে গেলে, দেন তুমি হচ্ছে পরে জবে ঢুকলে। তো এভাবে তোমার একটা ভালো ইনকাম আসবে, এবং তুমি যদি প্রপার একটা প্রাইভেটে ঢুকো, প্রাইভেট কোম্পানিতে তোমার পার মান্থ স্যালারি 10 লাখ প্লাস যায়। বাট ওটা একটা তোমার প্রপার ওরকম স্কিলস লাগে, তো ওইটা অনেক পরের বিষয়, ওইটা সম্পর্কে আমি ইন ফিউচার যখন ওই পথগুলো অতিক্রম করবো তোমাদেরকে সেই রকম সাজেশন দেওয়ার চেষ্টা করবো। আপাতত এটাই আমার বলবো যে আমি একজনের উদাহরণ দিলাম যে সারা বছর এত ভালো পড়েও কোথাও চান্স পায় নাই, একজনের উদাহরণ দিলাম যে প্রথম থেকে পড়েছে এবং চান্স পেয়েছে এবং টপ লেভেল জায়গায় চান্স করেছে, এবং একজনকে উদাহরণ দিলাম যে টপ স্টুডেন্ট ছিল কিন্তু কাউকে বুঝতে দেয়নি ও কিভাবে পড়ছে এবং মাত্র দিনে 3-4 ঘন্টা পড়ছে। একজনের উদাহরণ দিলাম যেও টপ লেভেল স্টুডেন্ট ছিল, আমার ক্লোজ ফ্রেন্ড, সে ইঞ্জিনিয়ারিং আমার থেকে বেটার করার কথা ছিল, বাট সে আমার থেকে খারাপ করে, কিন্তু ইউনিভার্সিটি আমার থেকে বেটার করে, মানে ভালো সাবজেক্ট পায়। যদি আমার থেকে র্যাঙ্ক খারাপ হলে অবশ্যই সাবজেক্ট আমার থেকে অনেক বেটার পারবে। সো মানে ওইটাই বলছি, তোমার তকদির দিয়ে তুমিই গঠন করবে, এবং স্পিড ধরে রাখো। আমি মনে করি যে ছেলেটা কোথাও আসে না, ওর দোষটা ছিল ও হচ্ছে ইনকনসিস্টেন্ট ছিল। আমার ক্ষেত্রে যে জিনিসটা ছিল এবং আমার ফ্রেন্ডদের ক্ষেত্রে যা চান্স পেয়েছে, সবাই অ্যাটলিস্ট দিনে 3-4 ঘন্টা, মানে যখন পড়াটা হয়ে গেছে তখন অ্যাভারেজ করেছে, এবং যখন পড়া হয় নাই তখন একটা 12 ঘন্টা করে পড়ছে। অ্যান্ড আমার মতে আমার যে ভুলটা ছিল যে আমি ম্যাথে যদি আর আমার কাছে যদি আর আধা মাস এক্সট্রা সময় থাকতো, আমি যদি সিক না থাকতাম বুয়েটের দিন, ম্যাথটা যদি আরেকটু আর হচ্ছে ডিফারেন্সিয়েশন তোমার হচ্ছে মানে কমপ্লিট করতাম, হয়তোবা আমার আল্লাহ চাইলে বিফ রিপিট বানাচ্ছে, আল্লাহ চাইলে তোমার আই গেস মেকানিক্যাল কেমিক্যাল এগুলো আসতেই পারে। আর যা হয়েছে আল্লাহর রহমত হয়েছে, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ইন ফিউচার, যদি কেউ এই ভিডিও দেখো আমাকে করবা, আমি সর্বাত্মক চেষ্টা করব সমাধান করার, এবং আরো কিছু জানতে চাওয়ার যে কিভাবে কি সেটা আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপাতত